So, আমরা মনে হয় একটু কথা বলতে থাকি। আমার ক্লাসে আসলে আমি মানে এক্সপেক্ট করি যে সবাই যাতে ভিডিও অন রাখে, কারণ এমনি আজকাল কোভিড এর কারণে we are not seeing each other, হ্যাঁ। সো মানে কানেক্টেড ফিল করবো না যদি আমরা নিজেদেরকে দেখতে না পারি, আর চেনাও চিনতে পারবো না আসলে। সো সবাই কাইন্ডলি ভিডিও অন করেন। আমরা আজকে খুবই একটা ফর্মাল ক্লাস হবে এরকম না, আজকে হয়তো আমরা 1 ঘন্টার মধ্যে ডিসকাস করবো পিএমপি এক্সাম নিয়ে, তারপরে মেবি হ্যাভ লট অফ কোয়েরিজ সেটা নিয়ে কথা বলবো, তারপর আমাদের পিএমপি জার্নিটা কিরকম হবে সেটা নিয়ে কথা বলবো। আমি কিন্তু একটা শব্দ ইউজ করতেছি, পিএমপি জার্নি, কারণ পিএমপিটা আসলে আমরা অনেকেই জানি যে সহজ না, মানে ওয়ান অফ দ্য টাফেস্ট প্রফেশনাল এক্সামস, এবং এটার জন্য আসলে অনেক কাঠখড় পোড়াতে হয় আর কি। ঠিক আছে, মানে আপনাকে আসলে এফোর্ট দিতে হবে। সো সার্টেন অ্যামাউন্ট অফ এফোর্ট না দিলে আপনি আসলে পিএমপিটা মানে সার্টিফিকেশন পাওয়াটা খুব টাফ হবে। ঠিক আছে, সো সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আসলে দিতে হবে পিএমপি এক্সামের জন্য। কোনো কিছু তো এফোর্ট ছাড়া পাওয়া যায় না, মানে এই 48 বছর জীবনে যেটা দেখলাম আর কি রেজা ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড। তাইলে মানে সেটা চাচ্ছি আর কি, যে সেই যাতে আমরা এফোর্ট দিই সেই মাইন্ডসেটটা চাচ্ছি আর কি। ভাই তাহলে আমাদের চুল টুল পাকে গেল না? আমরা তো সব ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বুড়াই হয়ে গেলাম। আমার একটু আপনার চেয়ে বেশি পাকছে। বেশি পাকছে? আমি হয়তো একটু ঢুকে ঢুকে রাখছি আর কি, চুল আশ্রয় তো। ভাই কি মগবাজারে কি বলে ওই বাংলা মোটর অফিস ছেড়ে এখন ডিএইচএস অফিস নিয়েছেন? হ্যাঁ মহাখালী ডিওএইচএস অফিস নিয়েছি। অফিস তো করা হয় না, অফিস খালি নেওয়া হয়েছে, কোনো অফিসে বোধহয় মাসে 1-2 বার যাই আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। অফিসে গেলে ভালো লাগে, নাহলে বাসাতে খালি মানে ঝাড়ি খাইতে হয় ওয়াইফের, খুবই সমস্যায় আছি। আচ্ছা আমরা 10-9 জন জয়েন করছি, আরেকজন কোনোভাবে জয়েনই করতে পারছে না, একজন বয়স্ক, একজন বোধহয় সিনিয়র গায়ে ব্যাংক থেকে। জুম তো মনে হয় আমরা অলরেডি অভ্যস্ত, 1.5-2 বছর ধরে জুম ইউজ করতেছি আমরা। ভাইয়া ওই যে গতবারের যে সর্বশেষ সিলেবাসের সঙ্গে যে রিভাইজড সিলেবাসের ডিফারেন্সটা কি খুব বেশি নাকি অলমোস্ট সিমিলার? মানে যে নতুন যে 21 সালে যে সিলেবাসটা আসছে, জি জি হ্যাঁ 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 ওটা আসলে ম্যাসিভ চেঞ্জ আর কি। হ্যাঁ ম্যাসিভ চেঞ্জ। তবে কেউ যদি আগের ভার্সন পড়ে থাকেন তাহলে খুবই হেল্পফুল হবে, তার মানে আপনার 50%-60% পড়া আছে। মানে চ্যালেঞ্জটা আরো দেখা যাচ্ছে 2 টাইমস হয়ে গেছে। আগে 50% পড়লে পাস করার সম্ভাবনা ছিল, এখন 100% পড়তে হবে। না ওইরকম না, আবার আমার কাছে আবার একটু ডিফারেন্ট, এটা আসলে একটু সহজ হয়েছে আর কি। আচ্ছা আগের চেয়ে সহজ হয়েছে ডিফিকাল্টি লেভেল, আর পড়াও একটু কমে গেছে। মানে আগে আসলে পিএম বকটা তো আসলে হিউজ বই, মানে 750 পেজ, সেখানে এখন পিএমবে একটা নিজেদের একটা ম্যানুয়াল তৈরি করে দিয়েছে স্টুডেন্টদের জন্য, সেটার সাইজ হচ্ছে 400 পেজ, এবং ওইটা আসলে মেইন রিডিং এখন। পিএম বক না, মেইন রিডিং হচ্ছে ওদের স্টুডেন্ট ম্যানুয়ালটা। ভাই এখন কি ওই যে রীতা মালকাহি এগুলা পড়তে হবে? মানে পড়া যেতে পারে, কোনো কিছু পড়তে তো আর খারাপ বলবো না, যত পড়বেন তত ভালো। এটা আগের মতো এরকম না যে পড়তেই হবে। আগে যেমন বলতাম যে রীতা মালকাহি বই না পড়লে আসলে ইয়া করা যাবে না, এইসব এখন আর বলবো না। হ্যাঁ ওইরকম একটা বিষয় মাঝখানে ছিল, রীতার বই পড়তেই হবে। আমরা এখন জয়েন করলাম কেন, একজন হয়তো নাজমুল, উনি বলছেন যে পরে জয়েন করবেন, মানে আজকে জয়েন করতে পারবে না। আর কি সবাইকে জয়েন করেছি? নিশিত জয়েন করছেন? আসসালামু আলাইকুম রেজা ভাই। হ্যাঁ আমি জয়েন করেছি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ নিশিত, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি ইমতিয়াজ জামান নিশিত না? জি জি। ওকে ওকে। আচ্ছা এরপরে আমরা 10 জন হলাম। সাইদ শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি আসসালামু আলাইকুম সবাইকে, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা
যদি ভিডিও অন করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ সবাই চেনা দরকার। আর ক্লাসে আসলে যখন কি কথা বলবো অবশ্যই ভিডিও অন করবেন, তাহলে আসলে তো শোনা যাবে যে আসলে কে বলছে, নাহলে তো বোঝা যাচ্ছে না। আর রিয়াজ, ইমরুল হাসান, সাইদ, আহসানুল মুজনেবিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কল্পলোক থেকে কে কে আসছেন? কল্পলোক, রিয়াজ আর কে? জি, আনমিউট করতে হবে রিয়াজ। সরি সরি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি কল্পলোক লিমিটেড থেকে আসছি। আমার সাথে আমার বস, উনি আজকে জয়েন করেন না, উনি আগামী দিন থেকে জয়েন করবেন, নাজমুল হাসান অপু। আচ্ছা, নাজমুল হাসান, উনি আসলে হ্যাঁ মেসেজ পাঠিয়েছেন। জি জি। অলরাইট, ঠিক আছে, তাহলে আমার মনে হয় শুরু করি, কারণ বাকি একজন কোনোভাবে জয়েন করতে পারতেছে না, টেকনোলজি প্রবলেম। মানে আমাদের এই সময় আসলে টেকনোলজি একটু যদি না বুঝি তাহলে খুব টাফ হয়ে যাচ্ছে, তাই না? আইটি এবং টেকনোলজি এখন সব স্তরই লাগতেছে। আমরা রাজুক থেকে ঠিক কিন্তু আছে। দুজন আছি ভাই, আমাদের মেম্বার স্যার আছে, মেজর শাম স্যার। হ্যাঁ হ্যাঁ, মেজর শামস ওনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমাদের আসসালামু মেম্বার আলাইকুম ডেভেলপমেন্ট। সবাইকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রাজুকের সব প্রজেক্ট স্যার দেখে আর কি, স্যারের অধীনে আমাদের সব প্রজেক্ট গুলো হয়। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট। ও আরেক ভাই এখন কেবল আসলো, মানে ওনাকে অনেকে চিনতে পারে, আমি জানি না উনি ইয়াতে আছেন। হাসান আহমেদ সার্ভার, উনিও বিসিএস ক্যাডার আর কি, ইঞ্জিনিয়ার আর কি, কুয়েটের মোস্ট প্রবলি, কুয়েট না তো চুয়েট। হ্যাঁ হাসান ভাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হাসান আহমেদ সারোয়ার, সারোয়ার ভাই, হাসান ভাই। তাহলে ইয়ার জয়েন ঠিক আছে। হ্যাঁ, একটা কাজ আমরা করবো আর কি, যখনই আসলে কারোর সাথে কথা বলবো আশেপাশে, তখন যাতে মিট করে রাখি। আর আর এমনি সময় আপনারা আনমিট করে রাখতে পারেন, কারণ ক্লাসের সময় আসলে আমার ক্লাসের মানে মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে ইউ ক্যান আস্ক এনি কোশ্চেনস এনি টাইম। যখনই কোনো প্রশ্ন হবে প্রশ্ন করবেন, এবং প্রশ্ন যত করবেন তত ভালো আর কি। হ্যাঁ, তো প্রশ্ন আমি খুবই এক্সপেক্ট করি। প্রশ্ন না হলে আসলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না। পরীক্ষা কিন্তু কোনো মেমোরাইজেশন পরীক্ষা না, এবং রিকলিং ইনফরমেশন অথবা রিকর্ডিং নলেজ এইটা পরীক্ষা না, কিন্তু পুরো পরীক্ষাটা আসলে এক্সপেরিয়েন্সের পরীক্ষা। নলেজ মানে আপনার হচ্ছে কনসেপ্টের পরীক্ষা। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আপনি পরীক্ষা মানে সহজেই পাস করতে পারবেন। আমি আসলে জাস্ট কিছু নিজেদের মধ্যে পরিচয় হওয়ার আগে আমি কিছু স্লাইড আলোচনা করি, তারপরে আমরা ডিসকাশনে যাব এবং সবার সাথে পরিচিত হবো, ঠিক আছে? সো আমি স্ক্রিন শেয়ার করছি, এবং আমি কিন্তু মানে অনেক প্রশ্ন করবো, সেগুলো আমি চাবো যে আপনারা ইমিডিয়েটলি মানে রেসপন্স করবেন আর কি। হ্যাঁ, আমি আজকে দুইটা ছোট স্লাইড ইউজ করবো, জাস্ট ইন্ট্রোডাক্টরি স্লাইড ইউজ করবো। আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবো সবাই। ওয়ান অফ দ্য মেজর কমোডিটিস ইন ইউএসএ, ইউএসএ মানে সবচেয়ে বড় কি জিনিস যেটা আসলে ইউএসএ বিক্রি করে পুরো ওয়ার্ল্ডকে লিড করতেছে, সেই প্রোডাক্টের নাম কি? কমোডিটিস বলাটা ঠিক হবে কিনা, প্রোডাক্ট বা সেই জিনিসটার নাম কি আসলে? টেকনোলজি স্যার, টেকনোলজি। টেকনোলজি, ইস্টার জাহান বলছে টেকনোলজি। আর কি আছে যেটা ইউএসএ সবচেয়ে বেশি, যার কারণে আসলে এখন ইউএসএ লিড দিচ্ছে? আর্মস। আর্মস, আন্ডারওয়ার্ল্ডের কথা বলে ফেললেন। আচ্ছা, আসলে টেকনোলজি, আর্মস যাই বলি, পিছনে কি আসলে নলেজ, তাই না? নলেজ, তাদের নলেজের মানে এমন লেভেলের যারা আছে যেখান থেকে আমরা আসলে পিছিয়ে পড়ছি, রাইট? সো তারা আসলে নলেজ ক্রিয়েট করেন ইন ডিফারেন্ট ফরম্যাট, যেমন আর্মস বললেন।
বা আমরা বললাম টেকনোলজি, আইটি কিংবা মোটর বলেন, এনিথিং যেটাই বলবেন তারা দেখবেন যে আসলে নলেজের দিক দিয়ে অনেক আগে আছে। সো আসলে তারা কি করে, দে অ্যাকচুয়ালি ক্রিয়েট নলেজ, distribute knowledge in different forms and sell that knowledge in different forms. সেটা আর্মস হতে পারে, সেটা কোনো নতুন টেকনোলজি হতে পারে, আইটি কোনো হতে পারে। সো তারা কিন্তু এই কাজটা করতেছে। ইভেন আমরা যে আজকে ক্লাসে আসছি এবং আমরা যে টপিকটা পড়বো পিএমআই, আমরা যে বইটা আসলে আমাদের মেইন ফোকাস হবে পিএমবক, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, সেটা আসলে একটা রেফারেন্স টেক। আমরা এখন আসলে মেইন পড়বো হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন। তো সেটাও কিন্তু কার কাছ থেকে আসছে, ইউএস এর একটা অর্গানাইজেশন থেকে আসছে, যেটা নট ফর প্রফিট অর্গানাইজেশন, নাম হচ্ছে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা 1969 থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে। এরাই আসলে প্রথমে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করে। এটা একটা গ্লোবাল এফোর্ট এবং সবারই পার্টিসিপেশন আছে, পুরো ওয়ার্ল্ডের প্রায় সব দেশেরই তাদের আসলে চ্যাপ্টার আছে যারা কানেক্টেড পিএমআই এর সাথে, এবং কয়েক মিলিয়ন মেম্বার্স আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাথে কানেক্টেড। সো পিএমআই যে বইটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের বইটা 1996 এ প্রথম আসলে ডকুমেন্ট মানে এনসি স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে আসে, সেটা হচ্ছে পিএমবক। এটা আমরা অনেক সময় পিএমবক বলি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, কিন্তু আসলে প্রোনাউন্সিয়েশন করতে বলা হচ্ছে পিএমবক, PIMBOK, পিএমবক। ঠিক আছে, এই পিএমবক মানে আমাদের মেইন প্রজেক্ট ম্যানেজমেন্টের বই, যেটা আমরা ক্লাসে দেখবো যে আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করতে হয়, যেটা আসলে এইটার দ্বারা সবচেয়ে বেশি গাইডেড হবে। আর আমরা যে সার্টিফিকেশন নিয়ে আলোচনা করতেছি সেই সার্টিফিকেশন নাম হচ্ছে পিএমপি, রাইট? পিএমপি। আর পিএমআই এর আসলে অনেকগুলো সার্টিফিকেশন আছে, তারা তো সার্টিফিকেশন বডি। তো বেসিক যে সার্টিফিকেশন যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে সিএপিএম। সিএপিএম মানে হচ্ছে সার্টিফাইড অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার। তার মানে যারা এক্সপিরিয়েন্স নাই প্রজেক্ট ম্যানেজমেন্টের, স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট লেভেলেও করা যায় এটা, তারা এটা করতে পারে যারা টিম মেম্বার হিসেবে প্রজেক্টে কাজ করতে চায়। আর পিএমপি সার্টিফিকেশনটা হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজারদের জন্য, যারা প্রজেক্টকে লিড দেয়, প্রজেক্ট লিডার যারা। আর পিজিএমপি এটা আসলে আরো সিনিয়রদের জন্য, প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল, হ্যাঁ যারা একসাথে একাধিক প্রজেক্ট ম্যানেজ করে। যেমন আমরা যে আমাদের এখানে স্যারের কথা শুনলাম, উনি রাজুকের সব প্রজেক্ট দেখেন। সো পিজিএমপি যে সিনিয়রদের জন্য, হ্যাঁ এরকম আরো আছে। তারপর আছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনাল, এরকম 8টা সার্টিফিকেশন আছে পিএমআই থেকে। এর সাথে আবার অ্যাজাইলের অনেকগুলো সার্টিফিকেশন আছে। আমাদের ফোকাস আসলে পিএমপি, সবচেয়ে পপুলার সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট ম্যানেজমেন্টে যদি আমরা বলি, লিডিং সার্টিফিকেশন ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ পিএমপি। ঠিক আছে, এর বাইরেও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্য বডিরও সার্টিফিকেশন আছে, যেমন আমরা অনেকে জানি প্রিন্স2, তাই না? আর অ্যাজাইলের অনেক বডি আছে যাদের আরো অনেক ধরনের সার্টিফিকেশন আছে। সো আমি যেটা বলছিলাম, নাম্বার 1 সার্টিফিকেশন হচ্ছে পিএমপি। হ্যাঁ, আচ্ছা এগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা আসলে, আমি জাস্ট 5টা স্লাইড এখানে দেখাবো যে আসলে আমরা পিএমপি কেন করব, প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের কেন শেখা দরকার। ঠিক আছে, এই যে এখানে আমি একটা ছোট একটা ডেটা দেখাচ্ছি 11.4% of every dollar is wasted due to poor project performance throughout the whole world. পৃথিবীতে বড় বড় প্রজেক্ট হয় সেগুলোর উপর সার্ভে করে পিএমআই একটা রিপোর্ট দিয়েছে 2000, এটা মোস্ট প্রবাবলি 2018 সালের রিপোর্ট। সেখানে দেখা, হ্যাঁ 18 সাল না, 2020 সালের রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে যে 11.4% প্রতি ডলারের, তার মানে কি 11.4 সেন্ট আমরা নষ্ট করে ফেলতেছি ডিউ টু পুয়ার প্রজেক্ট পারফরমেন্স। তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্রজেক্ট যদি আমরা ঠিক মতো না করি তাহলে আসলে আমরা কিন্তু গ্লোবালি উই আর ইম্প্যাক্টেড। এবং এই টাকাটা একটু চিন্তা করেন, এই টাকাটা যদি আমরা সেভ করতে পারতাম, হ্যাঁ অনেক গরিব দেশকে আমরা আসলে কি, অনেকে না খেয়ে থাকে এখনো, ভালো পানি পায় না, তাই না? পানিও একটা বিরাট সমস্যা, খাবার সমস্যা, এরকম এখনো অনেক দেশ, অনেক মানে মানুষ আছে, আমরা হয়তো অনেক করতে পারতাম। তারপর ক্লাইমেট নিয়ে আমরা আসলে বলবো যে আমরা বোধহয় ঠিক মতো কাজই করতে পারিনি। সো ক্লাইমেটের যে ইম্প্যাক্ট হয়েছে, যার কারণে আসলে সবকিছু আরো গোলমাল হয়ে যাচ্ছে। তারপর কোভিড চিন্তা করেন, কোভিডে আসলে আমরা সামলাতে পারছি না, তাই না? বড় বড় দেশেই কুপকাত হয়ে যাচ্ছে। সো 11.4% কেন? আমাদের প্রজেক্ট পারফরমেন্স বা প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা ভালো পারি না আসলে। তো আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে এখানে নলেজটা শেখার চেষ্টা করব, এবং টুলস, টেকনিক, মেথডস, মডেলস, আর্টিফ্যাক্টস
যে যেগুলো শেখার চেষ্টা করব সেগুলো আসলে আমাদেরকে বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হ্যাঁ প্রস্তুত করবে আর কি, রেডি করবে। এবং আমাদের গ্লোবালি, নট শুধু বাংলাদেশ, গ্লোবালি আসলে ভালো প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ভালো নলেজ এটা কিন্তু অনেক অভাব আছে। আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। আমরা তো একটু আগে বললাম যে পিএমপি হচ্ছে গ্লোবালি নাম্বার 1 হ্যাঁ রিকগনাইজড পিএমপি সার্টিফিকেট, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন। সেকেন্ড হচ্ছে এটার পরিমাণ এখন বেড়ে গেছে, 2.2 মিলিয়ন জব ওপেনিং আছে রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট টিল 2027 পুরো ওয়ার্ল্ডে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জব। সো দিস ইজ এ হিউজ এরিয়া, হ্যাঁ দিস ইজ এ ডিসিপ্লিন, হ্যাঁ যেখানে আমরা আমাদের কেরিয়ারকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারি। দেখেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আউট অফ 20 মিলিয়ন পিপল যারা ডাইরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনভলভ, হ্যাঁ তারা আসলে তাদের মধ্যে মাত্র 1 মিলিয়ন পিপল আছে যারা আসলে ট্রেইনড প্রফেশনালস, ট্রেনিং পাচ্ছে, সার্টিফিকেশন না, যারা ট্রেনিং পাওয়া, এরকম হচ্ছে মাত্র 1 মিলিয়ন পিপল। আর এই ডাটাটার মধ্যে আমরা অনেকেই জানি যে ওয়ার্ল্ডের 1/5 জিডিপি ইউজ হয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা যদি এইটার সাথে ওই যে 11.4 বললাম সেটা কানেক্ট করি তাহলে বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ টাকা পয়সা আমরা নষ্ট করছি। ঠিক আছে, সো এইটা আসলে আমাদেরকে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, এবং আমরা যে পিএমপি সার্টিফিকেশনের কথা বলতেছি এখানে অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন আছে, আইটির লোকজন আছে, তারপরে যে ফ্রেট এটা এই ইন্ডাস্ট্রির লোকজন আছে, তারপর হচ্ছে আমাদের গভর্নমেন্টের লোকজন আছেন, সিভিলের লোকজন আছে। সো বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আসলে পিএমপি সার্টিফিকেশনটা কোনো ইন্ডাস্ট্রির সাথে ফোকাস না, এই সার্টিফিকেশনটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা যে নলেজটা এখানে গ্যাদার করবো দ্যাট অলসো ক্যান বি অ্যাপ্লাইড ইন এনি ইন্ডাস্ট্রি, এনি টাইপ অফ অর্গানাইজেশনস আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আদার বেনিফিটস, মানে আমরা যদি পিএমপি সার্টিফাইড হই তাহলে এটা আমাদের অবশ্যই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে আমাদের পিয়ার্সদের সাথে, এবং যে কোনো জায়গায় আপনি এটা অ্যাডভান্টেজ পাবেন। নেটওয়ার্কিং পটেনশিয়াল ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা জানি যে একটা শব্দ আমরা ইউজ করি না, অনেক সময় একটা শব্দ কিন্তু ইউজ করি নেটওয়ার্কিং। যদি নো নেটওয়ার্কিং মানে কি আসলে নো ওয়ার্কিং, তার মানে আসলে কোনো কাজই হচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, আপনি পার্সোনাল লাইফে বা যে কোনো লাইফে যদি আপনি সাকসেসফুল হতে চান, ইভেন প্রজেক্টকেও সাকসেসফুল করতে চান, নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নাই, তাই না? সো আমরা যখন পিএমআই এর সাথে কানেক্টেড হব, সো আসলে আমরা একটা গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাব, যেখানে মানে মিলিয়নস অফ, এখন পিএমপি সংখ্যা কত কেউ জানি আমরা? পিএমপি সংখ্যা কত এখন গ্লোবালি? জানি না। হ্যাঁ 10 লাখেরও বেশি, হ্যাঁ 1 মিলিয়ন প্লাস গ্লোবালি। সো আমরা কিন্তু বিশাল একটা কমিউনিটির সাথে কানেক্টেড হয়ে যাব। এবং পিএমআই নানান ধরনের ইনিশিয়েটিভ আছে, সেই ইনিশিয়েটিভে আমরা ভলান্টারিয়ালি এবং পেইড আছে, যেটাতে আমরা অনেক পিছিয়ে আছি। প্রায় পিএমআই এর অনেক বড় বড় পোস্টে ইন্ডিয়ানরা কাজ করতেছে, ইভেন এখন যে কারেন্ট প্রেসিডেন্ট পিএমআই সে হচ্ছে ইন্ডিয়া। সো পেইড থেকে শুরু করে নন ভলান্টিয়ার এবং নানান ক্যাপাসিটির কাজ করার সুযোগ আছে পিএমআই তে সাথে যদি আপনি কানেক্ট হন, গ্লোবালি কাজ করার সুযোগ আছে। আর আমরা তো বুঝতেই পারছি যেহেতু আমরা বলি আসলে যে আমরা যে নলেজটা আলোচনা করবো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, এটা আসলে কালেকশন অফ বেস্ট প্র্যাকটিসেস, এবং দিস ইজ এ গ্লোবাল ইফোর্ট। এটা পিএমআই নিজে ইউএসএ থেকে বানিয়ে নেয়, দিস ইজ এ গ্লোবাল কালেকটিভ ইফোর্ট। ঠিক আছে, ডিফারেন্ট কালচারের বিভিন্ন এক্সপিরিয়েন্সের বিভিন্ন নলেজের লোকজন একত্রিত হয়ে এই স্ট্যান্ডার্ড তৈরি করছে আমাদের জন্য, আমরা যে সিলেবাসটা পড়বো এখানে। সো এটা আসলে আমাদেরকে গ্লোবাল একটা ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স এবং নলেজ দিবে। ঠিক আছে, সো এবার আসি সার্টিফিকেশনের ভিতরে যাই আমি একটু, যে আসলে আমি সিএপিএম নিয়ে বলবো না, কারণ এখানে আমরা সবাই পিএমপি নিয়ে আসছি আলোচনা করতে। সো লেটস টক অ্যাবাউট পিএমপি। সো পিএমপি সার্টিফিকেশন, পিএমপি মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। ঠিক আছে, সো এখানে কিছু প্রিরিকুইজিট আছে, এই স্লাইডটা আমরা একটু দেখি। এই স্লাইডটাতে কিন্তু আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। 1 নম্বর হচ্ছে যে আমাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, কি লাগবে? যে 4 বছরের ডিগ্রি লাগবে, সেটা 3 বছরের অনার্স প্লাস মাস্টার্স, এটা হলে হবে। এটা যদি না হয় নো প্রবলেম, নো ইস্যুস। যদি আপনার সেকেন্ডারি ডিগ্রি থাকে অথবা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমাদের সবার এই এডুকেশন রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতেছি এখানে, অলরেডি আমাদের আছে আর কি। এরপরে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে
পরীক্ষার জন্য এলিজিবল হওয়ার জন্য প্রজেক্ট এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে দুইটা একটা বিষয় আছে। যারা 4 বছরের আমাদের ডিগ্রি আছে তাদের জন্য 4500 ঘন্টা এক্সপিরিয়েন্স দেখাতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্টের। আর যারা ডিপ্লোমা থেকে এসেছে তাদের দেখাতে হবে 7500 ঘন্টা। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটা দেখাতে হবে। এরপরে আসতেছি, প্রশ্ন থাকলে আপনারা কিন্তু প্রশ্ন করবেন। এবং এই এক্সপিরিয়েন্সটা 3 বছরে কম দেখানো যাবে না, যে আপনি 3 বছরে 2 বছরের 4500 ঘন্টা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, এটা দেখানো যাবে না। ঠিক আছে, এটা কি ওয়ার্কিং আওয়ার? ওয়ার্কিং আওয়ার আমাদের তো এরকমের কোনো লগ নেই যে আমরা আসলে আপনার এত সময় কাজ করছি, বাট এক্সপিরিয়েন্স যদি বলেন যে এক্সপিরিয়েন্স আছে 7 বছর 8 বছর, মানে ওইটাকে বেস করে কি আমরা ওয়ার্কিং আওয়ারে নিয়ে আসবো? হ্যাঁ, মানে এটা একদম জাস্ট দেখাতে হবে না যে লগ বুক দেখাতে হবে না, কি অ্যাটেন্ডেন্স শিট দেখাতে হবে না। এটা আসলে পিএমআই আপনার উপর ফেথ করে যে আপনি আসলে সত্য কথা বলতেছেন। আপনি ওদের ফর্ম আছে অনলাইনে ফিল আপ করবেন, মানে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এরকম দরকার জরুরি না আর কি। হ্যাঁ, কিন্তু যাতে মিথ্যা ইনফরমেশন না হয়। রেজা ভাই, এটা কি ভেরিফাই করে পিএমআই? হ্যাঁ, পিএমআই জেনারেল নিয়ম হচ্ছে 10% অ্যাপ্লিকেশন পিএমআই ভেরিফাই করে, 10%। তো এটা যদি র্যান্ডমলি, এটা আবার র্যান্ডমলি হয়, যদি আপনারটা পড়ে যায় 10% এর মধ্যে তাহলে আপনার চেক হবে। ঠিক আছে স্যার, আমার কিন্তু এক্সপেরিয়েন্স নাই প্রজেক্ট ম্যানেজমেন্টে। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স নাই এটা বলা ঠিক হবে কিনা। প্রজেক্ট আমরা আসলে সবাই কোনো না কোনো ভাবে প্রজেক্টে কাজ করি আসলে। হ্যাঁ স্যার, ইন্টার রিলেটেড। হ্যাঁ, সো সেটা হ্যাঁ রেজা ভাই, এটা যে আপনি যেটা বললেন যে 10% র্যান্ডমলি ভেরিফাই করে, এটা কিভাবে করে? মানে কোনো প্রসিডিউর বা কিভাবে করে? আচ্ছা, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। একটা হচ্ছে যে এটা যখন আপনার মানে সিলেক্টেড হবে অডিটের জন্য, তখন ওরা মেইল দিবে আপনাকে। মেইল দিয়ে আসলে অনেকগুলো ফর্ম পাঠায় ওরা, যে ফর্মগুলোতে আপনি যে বলছেন যে আপনি এই মানে প্রজেক্ট এ তে ইনভলভ ছিলেন, প্রজেক্ট বি তে ইনভলভ ছিলেন 1 বছর, এবং আপনি 800 ঘন্টা কাজ করছেন, প্রজেক্ট বি তে আপনি হয়তো 1000 ঘন্টা কাজ করেছেন এই অর্গানাইজেশনে এবং এই সময়। তো আপনি এবার বলতে হয় স্পন্সরের নাম, মানে আপনার বস কে ছিল বা স্পন্সর কে ছিল বা কাস্টমার কে ছিল। তো কিছু ডকুমেন্ট পাঠাবে, সেই ডকুমেন্টে আসলে আপনার যাদের নাম দিয়েছেন তাদের সিগনেচার নিতে হবে, নিয়ে ওটাকে আবার পাঠাতে হবে পিএম এর কাছে। আচ্ছা রেজা ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হলো যে যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার একটা প্রজেক্টেই প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স আছে আর কি। সেই ক্ষেত্রে এটা তো কোনো ইয়া না, মানে সমস্যা না যে একটা প্রজেক্টেই হতে হবে বা একটার বেশি হতে হবে, এরকম কোনো কিছু তো নাই? না, এরকম কোনো কিছু নাই। আর অ্যাপ্লিকেশনটা আসলে আমি যেটা করবো সেটা আপনাদেরকে, অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময়, অ্যাপ্লিকেশন আগে অনেক খুব জটিল ছিল, মানে ওটার জন্য আসলে অনেক সময় দেওয়া লাগতো, এখন খুবই সহজ করছে। ওই সময় অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আমরা আসলে 1-to-1 আমি আপনাদেরকে হেল্প করবো আর কি। হ্যাঁ, 1-to-1। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করবো, আমি দেখে দেবো, তারপর দুইজনে অনলাইনে বা ফিজিক্যালি বসে আমরা এটা সাবমিট করবো। সো ওইটা নিয়ে আমরা খুব একটা অডিট হওয়ার দরকার নেই, ওটা আমি আপনাকে প্রিপেয়ার করে দেবো আর কি। ঠিক আছে, আর এখানে যে 10% অডিট বলছি, আমাদের কোভিড এর কারণে এখন সমস্ত অডিট বন্ধ আছে। এখন যেই অ্যাপ্লিকেশন করবে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, বললাম যে মিনিমাম 3 ইয়ার্স হতে হবে। ঠিক আছে, আর আরেকটা আবার ডিফিকাল্টি আছে, নট মোর দেন 8 ইয়ার্স। তার মানে কি, আমি কলে আছি, তুমি ওখান থেকে ধরে বলো নানু আম্মু আরেকটা ফোনে কলে আছে, ট্রেনিং এ আছে। আচ্ছা, স্টার্ট আপনার বোধহয় মিউট করতে হবে, যখনই কেউ কথা বলবো তখন আমরা মিউট করে ফেলবো নিজেদেরকে। আচ্ছা, নট মোর দেন 8 ইয়ার্স, তার মানে কি? তার মানে আজকে কত সাল? 2021। লাস্ট আপনি 2013 সাল পর্যন্ত প্রজেক্ট দেখাতে পারবেন, তার পিছনের প্রজেক্ট গুলোকে এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট করা করবে না পিএমআই। বুঝতে পারছি? তার মানে আমি অনেকদিন ধরে প্রজেক্ট করি না, এটা হলো তো আসলে এই প্রফেশনে আপনি নাই আসলে। সো লাস্ট 8 বছরের এক্সপেরিয়েন্স দেখানো যাবে। ওকে, তারপরে লাস্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ট্রেনিং, যেটা আসলে আমরা এখন এই যে আমরা ট্রেনিং এ পার্টিসিপেট করতেছি, এই ট্রেনিং এ আমরা সেই 35 আওয়ারের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স পেয়ে যাব, ট্রেনিং পেয়ে যাব। এটাকে বলা হয় কন্ট্যাক্ট আওয়ার্স। সো এইটা আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন, কিংবা আমিও সবার পক্ষ থেকে সাবমিট করে দিতে পারবো, মানে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আর এই ট্রেনিংটা আসলে ম্যান্ডেটরি এরকম না যে ডিএসপিং এর কাছ থেকে নিতে হবে বা আমার কাছ থেকে নিতে হবে, কোনো অ্যাপ্রুভ পার্টনারের কাছ থেকে, এরকম না।
ট্রেনিংটা আসলে আপনি কোনো যদি ইউনিভার্সিটিতে এখন প্রায় অনেক ইউনিভার্সিটিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়ায়, রাইট? কারো আছে ইউনিভার্সিটিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্যার আমি সাবজেক্ট? করছি কোর্স, হ্যাঁ করছেন পিবিএ না? তে করছি স্যার। অলরাইট, এটা কি মানে ফুল ক্রেডিট ছিল? হ্যাঁ 3 ফুল ক্রেডিট ক্রেডিট? ছিল স্যার, হ্যাঁ 3 ক্রেডিট ছিল। মানে 3 ক্রেডিট হলে কিন্তু আমরা প্রায় মানে 30 এর বেশি ঘন্টা ক্লাস করি, তাই না? 30 থেকে 40 ঘন্টা। কত ঘন্টা ক্লাস হচ্ছে আপনাদের প্রজেক্ট? হ্যাঁ, আচ্ছা। সো আমরা যদি এরকম 30-40 ঘন্টা ক্লাস করে থাকি আমার ইউনিভার্সিটি লেভেলেও, দ্যাট ইজ অলসো এনাফ টু মিট দিস রিকোয়ারমেন্ট। সো আর যে কোনো ট্রেনিং, ধরেন আপনি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনি পার্টিসিপেট করেছিলেন আপনার অর্গানাইজেশন থেকে, সেটা অ্যাজাইল হোক, সেটা যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড হলেই হবে, সেটা আপনি এখানে দেখাতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? স্লাইডে কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, যে পিএমপি এক্সাম যে আমরা বসবো, সেই এক্সামটা কিভাবে হয়? ভার্চুয়ালি হয়? তারপর যে কতগুলো স্টেপ আছে, এই জিনিসগুলো কি এই স্লাইডে বলবেন নাকি এর জন্য অন্য কোনো স্লাইড আছে? আরো সামনে আছে স্লাইড। তো আমরা যাই, স্লাইডে গেলে অবশ্যই পাবো। হ্যাঁ, সবই আছে। আচ্ছা, এরপরে আসেন পরীক্ষার ফি কত আসলে। আমি একটু সহজভাবে দেখাই। পরীক্ষার ফিটা আসলে টোটাল ফি হচ্ছে $544। ঠিক আছে, $544। এর মধ্যে $139 হচ্ছে মেম্বারশিপ ফি, আর $405 হচ্ছে এক্সাম ফি। $405। আর যদি মেম্বার না হন, ধরলাম যে আমি মেম্বার হব না পিএমআই, তাহলে সেই ফিটা হচ্ছে $555। তাহলে বেটার কোনটা? বেটার হচ্ছে আসলে মেম্বার হয়ে $405 দিয়ে পরীক্ষা দেওয়া। তাহলে আপনি $11 সেভিংসও হচ্ছে, আবার আপনি গ্লোবাল একটা প্ল্যাটফর্মে মেম্বার হয়ে যাচ্ছেন, গ্লোবাল একটা কমিউনিটির, এবং মেম্বারশিপের অনেক বেনিফিট আছে। ঠিক আছে, মানে অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে PMI.org শুধু না, আরো অনেকগুলো কানেক্টেড প্ল্যাটফর্ম আছে, সবগুলোতে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। তারপর PMI এর যেমন PMBOK থেকে শুরু করে প্রায় 20টারও বেশি স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ড গুলো আপনি নিজে ফ্রিলি ডাউনলোড করতে পারবেন, যেটা এক একটার দামই হচ্ছে $70-80। ঠিক আছে, সো মেম্বার অলওয়েজ হয়েই তারপর পরীক্ষা দিবেন, তাহলে সব দিক দিয়ে বেনিফিট আছে। সো পরীক্ষার ফি $544। এটা যদি আমরা 86 দিয়ে গুণ করি কত টাকা হয় কেউ জানাবেন? গুণ করে 544 into 86 কত হয় বাংলাদেশি টাকায়? 46,784। কত কত হাজার? 46,784। 46,784। So this is not a small amount, this is a big amount, right? So দেখেন, মানে তার মানে পরীক্ষা একটা ইম্পর্টেন্ট হচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য আসলে আপনাকে টাকা সেভিং করতে হবে আগে থেকে। যে আপনি প্রতি মাসে কিছু টাকা মানে করে রাখলেন। আর একটা হচ্ছে যে আপনার আসলে যেহেতু এত টাকার একটা পরীক্ষা দিচ্ছি, তার মানে আপনার প্রিপারেশনটা এরকম সলিড হতে হবে যাতে আপনি ফার্স্ট টাইমে পাস করে যান। নাহলে কিন্তু নেক্সট যদি ফেল করেন ফার্স্ট টাইমে, নেক্সট টাইম পরীক্ষার ফি হচ্ছে, রিটেক পরীক্ষার ফি হচ্ছে $375। রিটেক এক্সাম কিন্তু ফ্রি না। এবং যদি মেম্বার হন তাহলে $275, আর যদি মেম্বার না হন তাহলে $375। সো অলওয়েজ ইট ইজ বেটার টু বি মেম্বার বিফোর সিটিং ইন দ্য এক্সাম। ঠিক আছে রেজা ভাই, এই যে মেম্বারশিপ যে আমরা $139 দিয়ে মেম্বার হব PMI এর, এটার কি কোনো ভ্যালিডিটি আছে? হ্যাঁ, 1 বছর রিনিউ করতে হয়। হ্যাঁ, 1 ইয়ার পর পর রিনিউ করতে হবে। আবার এই পরিমাণ টাকা দিয়ে আমাকে আবার রিনিউ করতে হবে, তাই তো? না, তখন টাকা একটু কমে যাবে, $129 লাগবে। আচ্ছা, পরে রিনিউ $129। ঠিক আছে, জি জি। মানে যেটা আমি আসলে বলি, যদি আমাদের মানে টাকা পয়সা খুব একটা বড় প্রবলেম না হয়, $129 বা $139 খুব একটা বেশি টাকা না। এটা একটা কমিউনিটির সাথে থাকলে, এবং বাংলাদেশে কিন্তু PMI চ্যাপ্টার প্রায় 350 মেম্বার আছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে, এবং তাদের কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন ইভেন্ট হয়, বিভিন্ন সেমিনার হয়, ওয়েবিনার হয়। যেহেতু এখন কোভিড বন্ধ, ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু প্রতি মাসে হয়। সো এই কমিউনিটির সাথে থাকলে আপনি আসলে আপনার প্রফেশনাল লাইফে অনেক ধরনের বেনিফিট পাবেন। ঠিক আছে, নেটওয়ার্কিং ছাড়া তো আসলে হবে না। সো এটা মিস করবেন না। এটা মানে আপনি PMP পরীক্ষা দেন না দেন, আজকে থেকে মানে করে ফেলেন যে আমি মেম্বার হয়ে আমি কমিউনিটির সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে, এরপরে আমি যাব হচ্ছে এক্সাম স্ট্রাকচারে।
সেটা আসলে আমি একটু অন্য স্লাইডে গেলে মনে হয় বেটার হবে। আমি একটু অন্য স্লাইডে যাই, একটা স্লাইড আছে সেটাতে যাই। এখন পর্যন্ত যা দেখালাম, কারো কোনো প্রশ্ন আছে নাকি? সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন? ওকে, সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 বছর, 3 ইয়ার্স। পাস করার পরে 3 ইয়ার্স। এবং এই 3 বছর পরে আপনি কিভাবে রিনিউ করবেন সেটা খুব সহজ, কোনো আর পরীক্ষা দিতে হবে না আপনাকে। আসলে থ্রু দিস 3 ইয়ার্স আপনাকে পিডিইউ আর্ন করতে হবে। পিডিইউ মানে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। আপনি সেটা ওই যে আমি বললাম বিভিন্ন ওয়েবিনারে জয়েন করে, সেমিনারে জয়েন করে, তারপরে ভলান্টিয়ারি কাজ করে, কিংবা আপনি অফিসিয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করে ইউ ক্যান গেইন এক্সপিরিয়েন্স। এবং প্রতিটা আওয়ার একটা পিডিইউ করে কাউন্ট হয়। সো 60 পিডিইউ আর্ন করে কোনো ব্যাপার না আর কি। তো 3 বছরে 60 পিডিইউ আর্ন করলে আপনি আবার আপনার পিএমপি সার্টিফিকেশনটাকে রিনিউ করতে পারবেন। খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমি আমার একটু নতুন স্লাইডে যাই। সেটা হচ্ছে যে আমি একটু বড় করি। হ্যাঁ, আমাদের আসলে 2 জানুয়ারি 2021 থেকে আমাদের সিলেবাসে একটা মেজর চেঞ্জ হয়েছে। তো কেউ কি আমার এখানে আছেন? আমি একটু জিজ্ঞাসা করি, কেউ কেউ আছেন এখানে যারা আগে পিএমবক করেছি আগে 6th এডিশন, বা সেটির উপর প্রিপারেশন নিয়েছিলাম বা কোথাও ক্লাস করেছি আগে? কেউ আছে? হ্যান্ড রেজ করতে পারি। আমি করছিলাম। হ্যাঁ, শুভ করছিল। হ্যাঁ, আর কেউ করি নাই না? ঠিক আছে, তাহলে ভালো, আমরা মানে একদম ফ্রেশ আর কি। হাসান ভাই আপনি শহীদ, আমি কি 5 না 6 করছিলাম, ভুলে গেছি। 6 করছেন মনে হয়। 6 না, আমি তো 18 সালে করছিলাম না 19 সালে, ভুলে গেছি। 18 সালে। হ্যাঁ, তাহলে 6 হয়েছে। আচ্ছা হাসান ভাই আপনার ভিডিও আছে তো নাকি? হ্যাঁ, ভিডিও আছে। হ্যাঁ, ভিডিও কিন্তু আমরা দেখতে হবে, মানে এই তো খুবই আরামের মোডে ক্লাস করতেছেন দেখতেছি। গুড, নো ইস্যুস। সো আচ্ছা, আমরা তাহলে এখন একটু মাঝখানে একটু পরিচিত হই আমার মনে হয়, তারপরে আমি আসলে নেক্সট স্লাইডগুলো কভার করব। সো আমরা মানে একটা হচ্ছে যে কি কোথায় আছি আমরা, প্রফেশনে কি করছি, তারপরে আমাদের আসলে একটু ব্যাকগ্রাউন্ড বলবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার জন্য আসলে একটু হেল্পফুল হবে আমরা একসাথে কাজ করার জন্য। এবং এটা আমি বলছি একটা জার্নি কিন্তু। এবং আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করছি এটা কিন্তু আসলে যতক্ষণ সবাই পাস না করেন ততক্ষণ পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অন থাকবে। হ্যাঁ, এবং আমি কিন্তু আপনাদের পিছিয়ে লেগে থাকবো, আমি কিন্তু অলওয়েজ পার্সু করবো। কারণ আমার এই বছরে একটা নিয়াত ছিল যে আমি 100 জনকে পিএমপি সার্টিফাইড করাবো, কিন্তু মানে এমন মানে আনঅ্যাভেলেবল সিচুয়েশন এখন কোভিড এর কারণে আসলে সবাই ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার, তারপরে বাসায় যতই বলি আমরা ফ্রি আছি আরো ব্যস্ততা বেড়ে গেছে। সো এইসব কারণে হয়তো হচ্ছে না, কিন্তু অনেকে কিন্তু এক্সাম দেওয়ার জন্য মানে খুবই ইয়া করতেছে। তবে আমি সবার পিছিয়ে আসলে লেগে থাকবো যে যতক্ষণ আপনি পাস না করেন, কারণ এটা আসলে শিখলাম, কিন্তু সার্টিফাইড করলে যে বেনিফিটটা পাবেন সেটা কিন্তু জাস্ট শিখে পাওয়া যাবে। ঠিক আছে, এবং প্রফেশনাল সার্টিফিকেশনের ভ্যালু দিন দিন কিন্তু কমতেছে না, বাড়তেছে আর কি। আগে আমরা জাস্ট একাডেমিক সার্টিফিকেশন হলেই যথেষ্ট, আমি এখান থেকে পাস করছি, ওকে জব পেয়ে গেছি, ফাইন। এখন কিন্তু দেখেন কম্পিটিশনের কোনো শেষ নাই, রাইট? প্রতিটা স্তরে যে যেখানে আছেন না কেন ইউ আর ফেসিং ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটিশন। এবং সেখানে আসলে আমরা একটা কথা বলি সেটা হচ্ছে যে নলেজ, আপনি এখন যে স্টেজে আছেন আসলে নলেজই আপনাকে এই স্টেজে নিয়ে আসছে। এখন আপনি যদি চান যে এই স্টেজ থেকে আরো উপরে স্টেজে যাবেন, তাহলে কি করতে হবে? আপনার নলেজের লেভেলকেও সেই স্টেজে নিয়ে যেতে হবে, তাহলে আসলে আপনি ওখানে সুইচ করতে পারবেন। সো এখন আসলে স্টাক থাকার কোনো উপায় নাই, ইউ হ্যাভ টু বি অ্যাজিলিটি যতক্ষণ আপনার মধ্যে নিয়ে না আসবেন, অ্যাডাপ্টিভিটি, অ্যাজিলিটি, ততক্ষণ মধ্যে ইউ উইল সাফার। ঠিক আছে, সো আমাদের কিন্তু এই প্রফেশনাল সার্টিফিকেশন গুলো সাংঘাতিক ভ্যালু ক্রিয়েট করতেছে এবং এটা আরো বাড়তে থাকবে। সো আমরা এটা একটা সুযোগ, যেটা আমরা অনেকে এখানে জয়েন করছি, এবং আমি চাবো যে সবাই যাতে পিএমপি সার্টিফাইড হন। ট্রেনিং দিয়েই শেষ কথা না, এটা শুরু হলো জার্নির ট্রেনিংটা। ওকে, তাহলে আমি জানতে চাই যে আপনারা কোথায় আছেন, কত বছর এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে যে কোথায় পড়াশোনা করছেন, তারপরে মানে একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, তারপর হচ্ছে কেন আসলে পিএমপি করতে যাচ্ছি আমরা।
প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন জানতে চাই এবং পিএমপি কেন করতে চাই। এবং আরেকটা হচ্ছে টার্গেট, সেটা হচ্ছে যে আমার একটা কথা বলি নেই যে আসলে পিএমপি যে পড়াশোনাটা, এটা আসলে আপনাকে পড়াশোনা করতে হবে মানে একটা সেমিস্টারের সমান এফোর্ট দিতে হবে। হ্যাঁ, 3 মান্থস থেকে 4 মান্থসের একটা খুবই ডেডিকেটেড ফোকাস এফোর্ট লাগবে পাস করার জন্য। ঠিক আছে, এটা খুবই অন্য টাইপের কোনো এক্সামের মতো না যে আমি একটু দেখে নিলাম, 2 দিন ট্রেনিং করে 3 দিনের দিন পরীক্ষা দিয়ে দিলাম। এরকম অনেক অ্যাজেলের সার্টিফিকেশন আছে, যেমন কামরুল ভাই করলো, তাই না, স্কাম মাস্টার সার্টিফিকেশন। কিন্তু পিএমআর সার্টিফিকেশন আসলে আপনাকে আসলে মিনিমাম 2-3 মাসের মানে একটা সেমিস্টারের মতো এফোর্ট দিতেই হবে আপনাকে, এবং ফোকাস, কোনো ফ্লাকচুয়েট করা যাবে না। নলেজ লিকিং নামে একটা শব্দ আছে না, নলেজ লিক মানে কি? নলেজ লিক হয়ে যায় না, প্র্যাকটিস না করতে করতে ওটা প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ইয়া হয়ে যাবে, জং পড়ে যায় আর কি, জং পড়ে যায়। কিছু জিনিস আমরা বোধহয় ভুলি না, যেমন সাঁতার, মানে যে সাঁতার শিখছেন একবার, সে হয়তো এখনো পানিতে লাফ দিলে সাঁতার কাটতে পারবেন, কিন্তু কিছু জিনিস আসলে কিছু নলেজ আমরা কিন্তু ইয়া হয়ে যায়, ভুলে যাই আমরা। সো এই যে আমরা ক্লাসটা শুরু করলাম, এর মধ্যে দিয়ে টার্গেট করতে হবে। হ্যাঁ, আমরা একটু পরিচিত হই, তারপর আমি এসব নিয়ে বলবো, কথা বলবো। ভাইয়া যে এই এক্সাম গুলো কি অ্যানালিটিক্যাল টাইপের নাকি এটাতে মুখস্থ বিদ্যা আবার কিছু আছে? না, মুখস্থ শব্দটাই আমি আমার ক্লাসে পছন্দ করি না। হ্যাঁ, এবং কোনো মুখস্থ করা যাবে না, ঠিক আছে? আপনার কনসেপ্ট থাকতে হবে, আপনি বুঝছেন কিনা জিনিসটা, হ্যাঁ, আর আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে একটা স্ট্রাগল আছে, যদি আপনি আসলে ওই রাস্তায় না হেঁটে থাকেন প্রজেক্ট ম্যানেজমেন্টের, তাহলে আসলে কারণ প্রশ্ন 90 থেকে 95% প্রশ্ন আসে সিচুয়েশনাল, এবং সিচুয়েশনটা এইভাবে বলে যে এরকম একটা সিচুয়েশনে আছো তুমি, ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার, তোমাকে এখন এইরকম অপশন হয়েছে, এই ঘটনা ঘটেছে, তুমি এখন কি করবা? প্রতিটা প্রশ্নে এরকম সিচুয়েশন থাকে, অ্যানালিটিক্যাল গুলোই বেশি হয়। হ্যাঁ, এটা অবশ্য ভালো। অ্যানালিটিক্যাল, সিচুয়েশনাল। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সিচুয়েশনটা বোঝেন, তাহলে আপনি মানে পিএমআই চায় যে আসলে এই সিচুয়েশনে কোন টুল টেকনিকটা, কোন মেথডটা ইউজ করা সবচেয়ে বেস্ট, এটা আপনি বোঝেন কিনা, এবং সেটা পিএমআই এর অ্যাঙ্গেলে আপনি চিন্তা করছেন কিনা। পিএমআই ইজম বলি আমরা, সেটা আসলে মাথায় রাখতে হবে। সো তাইলে আমার হচ্ছে 3 নম্বর হচ্ছে যে আমরা কবে পিএমপি পরীক্ষা দেব। হ্যাঁ, সেটাও আসলে আপনারা বলবেন যে আমরা কবের মধ্যে পিএমপি দেবো, কারণ আমি বললাম একটা কোয়ার্টারের মধ্যে আপনার সময় লাগবে আর কি। হ্যাঁ, 1 সেমিস্টার। সো অলরাইট, সো ডান দিকে সবচেয়ে উপরে দেখা যাচ্ছে কামরুল ভাই, কামরুল হাসান, আপনার পরিচয় দেন এবং বলেন দেখি। কামরুল ভাই শুনছেন নাকি? কামরুল হাসান? Yes, I am following you, sir. হ্যাঁ, আপনার সাউন্ডটা ইয়ে আসতেছে, যে মানে ডিস্টর্টেড আসতেছে, একটু নয়েজি আসতেছে। আচ্ছা, আমার মনে হয় তাহলে আরেকজন বলুক নাকি। সাদিক, তুমি শুরু করো। সাদিক, শুভ। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াহিদ সাদিক শুভ। আমি সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি, বুয়েট থেকে পাশ করছি। আর আমি বর্তমানে রাজুকে চাকরি করি, রাজুকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেই সাথে রিসেন্টলি একটা প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি গত জুনের 1 তারিখ থেকে। থ্যাংক ইউ। জুনের 1 তারিখ থেকে। আর তুমি তো আগে মানে ট্রেনিং কোর্সে পরীক্ষা দেওয়া নাই, ফাঁকি দিছো আর কি। এবার কি করবা? এখন তো অনেক বিজি হয়ে যাবে, এখন তো অনেক বিজি। আসলে আগে 2018 সালেই ছিলাম না, এবার পরীক্ষা দেওয়ার নিয়ত করে এবার ট্রেনিং এ আসছি, যে পরীক্ষাটা দেবো দেখেই আসছি আর কি। আচ্ছা, যেটা হয়েছিল, আমি 18 সালে ইয়া করার পরে আমি একদম পড়ালেখা করতে পারি নাই। পড়ালেখা শুরু করছিলাম হচ্ছে 2020-এ শুরু করার পর মকগুলাতে আমার খুব একটা ভালো হয় নাই। মকগুলা ভালো করতে না পারার কারণে এর মধ্যে আবার পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, যার ফলে ভাবলাম আবার নতুন করে একটু ট্রেনিংটা নিয়ে দিই। ও, তার মানে পড়াশোনার মধ্যে ছিলা তাহলে, না? মাঝখানে আমি আবার এই প্রিন্স 2 করছি, প্রিন্স 2 ফাউন্ডেশনটা করছি। পরীক্ষা দিছো ওটা, ফাউন্ডেশনটা? আজকে প্রিন্স 2 ফাউন্ডেশনটা করছি। প্রিন্স 2টা একটু ইজি হয়েছে, কারণ আমাদের গভর্নমেন্টের মধ্যে যেভাবে কাজগুলো করে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রিন্স 2 জন্মই তো আসলে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে আর কি। হ্যাঁ, প্রিন্স 2 ইয়াটা যার ফলে আমার জন্য একটু ইজি হয়েছে। আমি অনেকদিন ধরে ডিপিপি করি, এগুলোর সাথে জড়িত, তো যার ফলে প্রিন্স 2টা আমার ভালো লাগছে, আবার মানে সহজ হয়েছিল আমার জন্য। তবে এখন পিএম
এটা কমপ্লিট করার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, অলরাইট। তারপরে আমার মনে হয় মেজর শামস স্যার আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমি মেজর শামস অবসরপ্রাপ্ত, আমি সদস্য উন্নয়ন রাজুকে আছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি চুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি অনেক আগে, ইন দ্য 1994। আর এরপরে আর্মিতে ছিলাম। আর্মি থেকে চলে আসার পরে একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম, সেটা কনস্ট্রাকশন কোম্পানি, ওইখানে পরিচালক হিসেবে ছিলাম। তারপরে রাজুকে আছি। তো আমি মূলত এখানে ওয়াহিদ সাদিক শুভ আছে এবং আমার আরেকজন পিডি রাহাত মুসলিমিন। ওদের আগ্রহে আমরা একসাথে কাজ করি। আমার কাজের প্রতি আমার আগ্রহ দেখে ওরা বললো, স্যার আপনি এই কোর্সটা করলে আপনার ভালো হবে। তো সেই হিসেবে আসলে কোর্সটা করতে আসা। আমি অলওয়েজ প্রজেক্টে ছিলাম, কিন্তু কোনো কোর্স ক্রেডিট ছাড়াই প্রজেক্ট করা, মানে সেলফ এক্সপেরিয়েন্স থেকে কাজ করাম, কাজ করতে করতে কাজ শিখা, এটুকুই। বাট এরকম প্রাতিষ্ঠানিক ঠিক কোর্স কোনো আমার কাছে কোনো ডিগ্রি নাই, আদার দ্যান সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন ডিগ্রি। তো আমার মনে হচ্ছে আমি আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগছে এবং আপনার সূচনা বক্তব্যে আমি খুব আশান্বিত, এবং আমি এই জন্য আমাকে অংশগ্রহণ করানোর জন্য আমি শুভকে এবং আমার আরেক পিটি রাহাত মুসলিম দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে কে বলবো? রিয়াজ বলেন, রিয়াজ হাসান। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি মিলিটারি ইনস্টিটিউট থেকে পাশ করছি কম্পিউটার সায়েন্সে। তারপর হ্যাঁ এমআইএসটি 2013-তে আমি বের হয়েছি। তারপর থেকে আমি এখন যে কোম্পানিতে আছি ওনার সাথে, ওই বসের সাথে আছি আর কি। ওনার কাছে জি, কল্পলোকে না, তখন ওনার আরেকটা কোম্পানি ছিল স্পাইনিটেল প্রাইভেট লিমিটেড। তো ওটা ভেঙে তারপরে আবার কল্পলোক লিমিটেড দিলেন, তো এখানেও আছি আর কি। তো ওনার হাতেই আমার বেসিক্যালি হাতে করি। তো ওনার কারণেই অ্যাকচুয়ালি আমার হচ্ছে পিএমপি কোর্সটা করা। এছাড়াও আমি আপনার সাথে বোধহয় আরো দুইটা কোর্স করছিলাম, একটা কোর্স করছিলাম স্ক্রাম মাস্টারে, অরুন্ধতী না কি যেন নাম, অরুন্ধতীর সাথে। জি 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 জি, ওখানে কোর্সটা করছিলাম। এবং এই কোম্পানিতে আমি সিটিও হিসেবে আছি, প্রজেক্ট করি। আপনার অনেকগুলো প্রজেক্ট করেছি, কিন্তু অনেক সময় দেখা যায় কি আসলে যেটা বললেন না যে লস, চেষ্টা করি লাভ করার কিন্তু গিয়ে লস হয়, এরকমের হয়েছে। আবার অনেক সময় দেখা যায় কি যে যেটা চাচ্ছি গোল থেকে সরে যাচ্ছি। এই কারণে আসলে আপনার এই পিএমপি কোর্সটা করা, যে যাতে আরো বেশি টার্গেট ওরিয়েন্টেড হতে পারি। আচ্ছা, আর এমনি এখন কি সরকারি প্রজেক্ট কিছু করতেছেন নাকি? না, আমরা আসলে নিজেদের প্রোডাক্ট করি, আমাদের নিজেদের প্রোডাক্ট আছে। আমাদের আপনার মিডল ইস্ট বেশ কিছু প্রজেক্ট আছে। তারপরে আমরা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আপনার ওয়েব রিলেটেড সব কাজগুলো আমরা দেখি। আমরা বেসিক্যালি সফটওয়্যার ফার্ম। তো বিদ্যানন্দ ফাউন্ডেশনের আপনার রবির সাথে আমরা একটা কাজ করেছিলাম, আপনার হচ্ছে 1 টাকায় আহারের ব্যানারে ভেন্ডিং মেশিন প্রজেক্টটা আমার আন্ডারেই করা হয়েছিল আর কি। তো ওটা মোটামুটি বড় প্রজেক্ট ছিল। আর এছাড়া আমাদের প্রোডাক্ট গুলো আমার হাতেই ডিজাইন করা করছি আর কি। ঠিক আছে, তাহলে রিয়াজ থ্যাংক ইউ। এরপরে হাসান ভাই বলেন। হাসান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শহীদ শুভ সন্ধ্যা। আমি হাসান আহমেদ সরোয়ার। আমি 97-এ চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করি। পরবর্তীকালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে ওদের স্কলারশিপে, বাংলাদেশ সরকারের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স লাভ করি। আর চাকরির অভিজ্ঞতা হলো আমি 21তম বিসিএস এ জয়েন করে পিডব্লিউডি তে ছিলাম 2017 পর্যন্ত, এবং এর মধ্যে আমি 5 বছর এক্সিনে চাকরি করেছি বিভিন্ন ডিভিশনে এবং একটা ডিপার্টমেন্টেও। আর এছাড়া আমি 2017 সালে উপসচিব হিসাবে পুলে আসার পর থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একটা ওদের ফ্ল্যাগশিপ প্রজেক্টের পিডি ছিলাম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম 131টা উপজেলা, এর মধ্যে 125টা শেষ করে পিসিআর দিয়ে আমি সেতু বিভাগে জয়েন করি 2018 সালে জুনে, এবং 2019-এর জুনে। এবং সেতু বিভাগে আসার পর থেকে বর্তমান ক্যাবিনেট সারি ছিলেন, তখন থেকে আমি এখানে গভর্নমেন্টের যে G2G প্রজেক্ট, স্পেশালি চায়নার সাথে যে এটা দেখি, এবং এই মুহূর্তে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
যেটা সরকারের প্রায় 16,000 কোটি টাকার প্রজেক্ট। এর মধ্যে প্রজেক্ট এইড আছে 1.1 বিলিয়ন। হয়তোবা করোনা অতিক্রান্ত হলেই আমরা গিয়ে এটার লোন এগ্রিমেন্ট সাইন করবো, বাকি সব এগ্রিমেন্ট হয়ে গেছে। তা আমি এভাবে প্রজেক্টের সাথে অনেকদিন ধরে ইনভলভ। এর আগেও পিডব্লিউডিতে থাকতে আমি স্বরাষ্ট্রের একটা প্রজেক্টের পিডি ছিলাম। তো শহীদের সাথে আগেও কিছুদিন একাডেমিক ক্লাস করেছি, কিন্তু মাঝখানে আসলে কাজের চাপে করা হয় নাই। তো এখন আবার একটু আমার যেহেতু চীন সরকারের সাথে এগ্রিমেন্ট গুলো শেষ পর্যায়ে একটু কাজ কমে গেছে, এখন কনসালটেন্টরা ইন্টারন্যাশনাল কনসালটেন্টরা এখানে কাজ করবে। তা আমি একটু ফাঁকা পাওয়াতে আবার এখানে ফিরে আসতে চাচ্ছি আর কি, যে চাকরি আরো যে 10 বছর আছে সিভিল সার্ভিসে, যাতে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে আরো কন্ট্রিবিউট করতে পারি পার্টিকুলারলি। তো সেটার অনুভব থেকেই আমি এখানে শহীদের কাছে আবার ফিরে আসলাম আর কি। আমার ক্যাড কলেজের ছোট ভাই। আর এট দ্য সেম টাইম আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে যদিও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, কিন্তু অস্ট্রেলিয়ায় যখন আমি মাস্টার্স করি আমার একটা কোর্স ছিল, প্রায় 2 সেমিস্টার পড়ছিলাম ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবিলিটি। যার কারণে আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও আমি এটার উপরে লেকচার দিয়ে থাকি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা কাজ আমি প্র্যাকটিক্যালি করেও থাকি চায়না গভর্নমেন্টের G2G প্রজেক্টে, যেখানে আমার সাথে কনসালটেন্ট আছে স্পেনিশ, টিপসা, কোরিয়ার দাওহা এবং এইকম, এদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো যাক, সব মিলিয়ে আমি এবার চাচ্ছি আর কি একটু লেখাপড়া করে পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া চাই। ঠিক আছে হাসান ভাই, আপনাকে পেয়ে ভালো লাগতেছে আর কি। সো লেটস সি, তবে এফোর্ট দিতে হবে আর কি, এফোর্ট লাগবে আমাদের সবার। আচ্ছা, এবার ইমতিয়াজ বলেন। ইমতিয়াজ নিশিত। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ জামান নিশিত। আমি 2012-তে ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করে বেরোই। আমি ওই বছরই দোহাটেকে জয়েন করি, দোহাটেক নিউ মিডিয়া। ওইখানে আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি, যেমন আমার প্রথম যে কাজটা ছিল সেটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুরেস্ট, EGPP সংক্ষেপে যেটাকে বলে। তারপরে আমি বাংলাদেশের যে টেন্ডারিং সিস্টেমটা সেখানে কাজ করেছি, EGP। এবং ফাইনালি আমি এখন যেটাতে ইনভলভ আছি গত 2016 সাল থেকে, ইজিপি ভুটানের জন্য আর কি, ভুটান গভর্নমেন্টের জন্য। এখন ওখানেই কাজ করতেছি। তো ফার্স্ট ফেজটাতে আমি ওখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। সেকেন্ড ফেজ থেকে অ্যাকচুয়ালি আমি ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার বলতে পারেন আর কি, সম্পূর্ণ প্রজেক্টটাই আমি দেখাশোনা করছি আর কি। তো এটা গত 3-4 বছর ধরে কাজ করতে করতে যেটা মনে হলো যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আরো ভালোভাবে জানা দরকার, যদি আমি আমার কর্মক্ষেত্রে আসলে মানে যদি গোল ওরিয়েন্টেড হইতে চাই, বা আমি যদি কাজটা ভালো মতো করতে চাই আর কি। এই জন্যই আর কি এইখানে করা আর কি। এখনো পরীক্ষা নিয়ে আমি চিন্তা ভাবনা করি নাই, তো পরীক্ষা তো দেবই, সেটা প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে এবং আপনাদের সহযোগিতার তো নিশ্চয়ই পাবো, এইটাই আর কি। ঠিক আছে, তাহলে 2012 সালে বের হয়েছেন না সিএসসি থেকে? জি জি রেজা ভাই, আমি 14 ব্যাচ। আচ্ছা, আমি তো ডিপার্টমেন্টে মাঝে মাঝে যাই, তবে আমার আসলে রেজাল্ট করিম স্যারের সাথে আমার খুব ভালো রিলেশন আর কি, ডক্টর রেজাল্ট করিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা এখন তো ডিপার্টমেন্টে, হ্যাঁ আচ্ছা, আমরা তো অনেক যখন ছেড়ে আসছি, এখন ডিপার্টমেন্টে গেলে অনেক স্যাররাই নতুন, স্যার ম্যাডাম নতুন, আগে ছিল না। এখন খুব অনেকেই বাইরে আছেন, আগে রিয়াটার এখন আর রিয়া নাই, করোনার ভেতর তার যাওয়াই হয় না এখন। ঠিক আছে, তাহলে ডিপার্টমেন্টে একটা ছেলে পাওয়া গেল। আচ্ছা, এরপরে কামরুল ভাই বলেন এবার। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা, আসলে আমি মনে করি লাইফটাই একটা প্রজেক্ট। হ্যাঁ, এখন লাইফের প্রজেক্ট ম্যানেজমেন্টটা ঠিক মতো পরিচালনা না করলে যে প্রবলেমটা হয়, মানে শেষের দিকে এসে দেখা যায় যে অনেক সাফার করতে হয়। সো এইটা আর কি, দ্যাট ইজ দি থিং। তো আমি সৈয়দ কামরুল হাসান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি রুয়েট থেকে পাশ করছি 91 ব্যাচ, পাশ করছি 1998-এ। সো এরপরে পাশ করার পরে জয়েন করলাম গ্রামীণ টেলিকম, তারপরে ফ্লোরাতে কিছুদিন চাকরি করলাম, তারপরে
সিমেন্সে শুরু করলাম 2002 থেকে। সো আসলে ওই সময় থেকেই আসলে সোকল প্রজেক্টের সাথে যুক্ত। মানে দেয়ার আর লটস অফ টেলিকমিউনিকেশনের বিটিএস ইনস্টলেশন, সো লটস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপর যেহেতু ইটস এ গ্লোবাল অর্গানাইজেশন, তারপরে ওয়ালিড টেলিকম, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, এখন আপনার রেজা ভাইয়ের আগের কোম্পানি নেম রবি তে মানে আছে অপারেশন। যদিও আমার আসলে মেইন কাজটা হচ্ছে ডিপ্লয়মেন্ট এবং রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। বাট থিং ইজ মানে আমরা যে বাংলাদেশে প্রজেক্ট করি, সো এই পিএমআই এর সাথে কিছুই যায় না। সো ওই ক্ষেত্রে বলবো যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছুই জানি না আমি। হ্যাঁ, সো যদিও বলবো যে আই হ্যাভ 15 years of my out of 21 years I have project management experience, but I don't know about project because যে প্রজেক্ট ইন বাংলাদেশে আমরা চালাই থাকি তখন যেমন মনে করেন যে 3 মাসে বেবি জন্ম দিতে হবে, হ্যাঁ, এমন ভাবে বস বলে দিল তোমাকে এই কাজ করতে হবে। সো এখন দেখা যাচ্ছে যে উই আর রানিং আউট অফ দ্যাট উইদাউট এনি হেজিটেশন, বিকজ বস ইজ অলওয়েজ রাইট, আই ক্যানট ডিফেন্ড। সো এটা একটা ফ্যাক্টর যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানা, স্পেশালি আসলে গ্লোবাল অর্গানাইজেশন পিএমআই এর রেসপেক্টে। বাট আই ডোন্ট নো আই ক্যান এবল টু ইমপ্লিমেন্ট দোজ ইন বাংলাদেশ সিনারিও, কারণ বাংলাদেশের যে কোনো প্রজেক্ট আসলে পিএমআই রেসপেক্টে চলে না। হ্যাঁ, সো আসলে দ্যাট ইজ দি থিং, অলওয়েজ হাইপার টেনশন প্রজেক্ট, অলওয়েজ রান রান রান। সো দ্যাটস অল রেজা ভাই, থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। আচ্ছা, ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ইসরাত জাহান, আপনি বলেন, আছেন তো না ইসরাত? জি স্যার, আছি। আচ্ছা, জি। ফার্স্ট অফ অল স্যার, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম ভাবছিলাম যে সবার ইন্ট্রোডাকশনের আগে আমি তো ভাবছিলাম যে স্যার আমি একমাত্র ব্যতিক্রম, এবং আসলেই তাই, আমি একদম অন্য পার্ট থেকে আসছি। আমি আসলে স্যার বিবিএ এমবিএ কমপ্লিট করার পর আমি আসলে কোয়ালিফাইড চার্টার্ড সেক্রেটারি। আমি 2003 থেকে চার্টার্ড সেক্রেটারি কমপ্লিট করি। আমি আবার সেই সেক্টরটাতেও যাই না। আমি বেসিক্যালি এক্সপেডিটর বাংলাদেশে 16 ইয়ার্স ধরে আছি, আর এর আগে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ছিলাম। সো আমি বেসিক্যালি এক্সপেডিটরসে আমি এইচআর, অ্যাডমিন, ট্রেনিং, সার্ভিস প্রোভাইডার, ম্যানেজার, ব্রাঞ্চের সিকিউরিটি, এই পার্টগুলো দেখি। আমি আসলে স্যার কিছুদিন আগে ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা কোর্স করছিলাম, কামরান হাকিম ছিলেন আমাদের ইনস্ট্রাক্টর। তো স্যারের যখন কথা হচ্ছিল তখন দেখলাম যে স্যার আসলে পিএমপি সার্টিফাইড। তো ওনার সাথে ডিসকাস করতে গিয়ে স্যার আমি আসলে আপনার রেফারেন্সটা পাই। তারপরে আমি আসলে কোনো কিছু না ভেবেই জয়েন করি, এই কারণে যে আমাদের ফ্রেট ফরওয়ার্ডিং এ আমি যেটা দেখলাম যে বাংলাদেশের আমাদের ব্রাঞ্চে এই তুলনায় অনেক পিছিয়ে আছে, কিন্তু আমাদের অন্যান্য ব্রাঞ্চ ইভেন ইন্ডিয়াও হিউজ প্রজেক্ট কার্গো হ্যান্ডেল করে, এবং প্রজেক্ট কার্গো যদি স্যার বছরে 2-1টা হ্যান্ডেল করতে পারে, অন্য প্রোডাক্ট থেকে এইটার প্রফিট পোর্শনটা অনেক বেশি থাকে। এই জন্যই স্যার আস্তে আস্তে আমি এইটার প্রতি ঠিক জানার ইচ্ছা। আমি আসলে কিছুই জানি না, যেটা বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স করেছিলাম, ওইখান থেকে স্যার ওই ফিশবোন অ্যানালাইসিস টেনসিস এগুলো যা মনে আছে। আর সেকেন্ড কথা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে স্যার আমি এখন আসলে ল করছি। আমি ফার্স্ট পার্ট পাস করলাম, সেকেন্ড পার্টে এনরোল মানে আমাদের এখন শুরু হয় নাই, হবে। আর আমি ডিপ্লোমা করেছি স্যার কিছু বিষয়ের উপর, যেমন সিআইএলটি থেকে আমি আসলে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টেশনের ডিপ্লোমা, দেন কিছুদিন আগে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর ডিপ্লোমা করলাম, আর পিজিটিএইচআরএমও। সো এই হচ্ছে স্যার কথা, যে আমার আপনার ইনস্ট্রাক্টর হিসেবে পাওয়ার সাথে সাথে আমি অনেক জনকে মেন্টর হিসেবে পেলাম স্যার, কারণ ওনারা এত হাইলি এই বিষয়ে নলেজেবল। সো আমার মনে হতো স্যার পরীক্ষায় আমার সমস্যা হবে না, অন্যদের সমস্যা হতে পারে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, বাদ থাকলো কি আমাদের হারুন, নাকি হারুন রশিদ? হ্যাঁ, বলেন হারুন, ভিডিও অন করে একটু। জি, শোনা যাচ্ছে না কেন জানি, লাইনের মধ্যে কেটে গেল নাকি?
আমরা আজকে একটু গল্প করতেছি, হ্যাঁ টাইমটা একটু মনে হচ্ছে যে নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আসলে দরকার, একটু যোগাযোগ না হলে ক্লাস করতে আমাদের সমস্যা হবে। বলেন হারুন, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না হারুন ভাই, আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ড আসতেছে না, না ওনার কাছ থেকে? আচ্ছা, তাহলে উনি কি করবে, সাউন্ড আবার কানেক্ট হোক না। এর মধ্যে আমরা বোধহয় সাইদ সাইদ আহমেদ, জি সাইদ আহমেদ, ওনার ল্যাপটপে ওই যে ভিডিওটা মানে পার্মানেন্টলি উনি শাটডাউন করে রাখছেন, এই জন্য উনি লাইভে আসতে পারতেছেন না মনে হচ্ছে। সাইদ ভাই প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সাইদ ভাই কথা। হ্যাঁ রেজা ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হারুন রশিদ কে আমি শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হারুন রশিদ। আমি 2010 সালে রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন কমপ্লিট করছি। করার পরে সিঙ্গাপুরে ছিলাম কয়েক বছর, বাংলাদেশে, তারপর বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশে জয়েন করি। বেসিক্যালি আমার ক্যারিয়ারটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে আর কি। তো পাওয়ার প্ল্যান্টে থাকাকালীন আমি দুটা প্রজেক্ট করছি, এরপর ওএনএম এ ছিলাম। তো প্রজেক্ট করাকালীন সময় থেকেই বেসিক্যালি আসলে আমরা তখন আসলে ফিল্ড ওয়ার্ক জাস্ট আমরা ইমপ্লিমেন্টর হিসেবে ভূমিকা রাখছি। বাট ম্যানেজারিয়াল রোল হিসেবে যেটা আমরা দেখে আসছি মানে বাংলাদেশের ইয়েতে প্রেক্ষাপটে, আসলে এগুলো কোনো, এটা জাস্ট যে আমাদের কিছুক্ষণ আগে যে মিউট হয়ে, আপনি হঠাৎ করে মিউট হয়ে গেলেন। শুধু দৌড়ানো লাগে, মুখের কথা, হ্যাঁ গায়ের জোরে যাবে সেটাই। বাট অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ প্রফেশনাল যে ডিসিশন গুলো আসবে, টুলস গুলো ইউজ করবে, অ্যানালিটিক্যাল যে সলিউশন গুলো আসবে, এই ধরনের কোনো সলিউশন আসলে আমি মানে পাইনি। তো এই প্রেক্ষাপটে আমি আমার এখানে পিএমপির প্রতি ইন্টারেস্টেড হওয়া যে অ্যাজ এ প্রফেশনাল যেন ডিসিশন গুলো বের করা যায়, এটার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি গুলো কি হতে পারে, এই জন্য পিএমপির প্রতি আমি আসলে ইন্টারেস্টেড। বাট যদিও আমি এখন জব করতেছি যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। যদি আমার এটা আসলে কি যে অত মাসিভ আকারে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, বাট কোনো কিছু তো আর আসলে ওয়েস্টেজ না, এটা অবশ্যই কাজে লাগবে। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমার ওএনএম এর কত প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমার প্ল্যানটা একটা স্টেল প্রজেক্ট, যদিও এটা 25 বছরের প্রজেক্ট, ওএনএম কন্ডিশনে আছে, বাট এটা একটা প্রজেক্ট, 25 বছরের প্রজেক্ট। তো এখান থেকে যে নলেজটা নিব আশা করি কাজে লাগাতে পারবো আর কি। ওই যে গায়ের কথায়, মুখের কথায়, জোরের কথায় না, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ প্রফেশনাল। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা বোধহয় সবার মনোযোগ হারিয়ে ফেলতেছি। আমরা মনে হয় টপিকসে ফিরে যাই, এরপরে যে 2-3 জন বাকি থাকলাম আমরা পরে কথা বলে নিতে পারবো। তো দেখেন আমার স্লাইড দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো আমরা দেখেন আমাদের পরীক্ষা একটা মেজর চেঞ্জ হচ্ছে, যেটা আমরা আগে পড়াশোনা করি নাই 2-1 জন ছাড়া, ফলে ওটা আমাদের জানার দরকার নেই। এখন কারেন্ট যে সিচুয়েশনটা আমরা সেটাই দেখি যে কি হবে আসলে আমাদের পরীক্ষায়। সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা আসলে 3 টাইপের ডোমেইনে পরীক্ষা হবে। ডোমেইন মানে হচ্ছে মেইন, মানে নলেজ, হাই লেভেল নলেজ এরিয়া। তার মধ্যে একটা, আপনি যদি চিন্তা করেন যে কোনো প্রজেক্টে যারা আমরা কাজ করছি, এখানে শুনলাম অনেকের প্রজেক্টের অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে, সব প্রজেক্টে কিন্তু 3টা জিনিস বিগ ফ্যাক্টর। একটা হচ্ছে পিপল, মানুষই তো প্রজেক্ট হয়, তাই না? পিপলে তো আসলে প্রজেক্ট করে। তারপর হচ্ছে আমরা কিছু প্রসেস ফলো করি থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, এবং আমরা যে কোনো একটা বিজনেস এনভায়রনমেন্টে তো প্রজেক্ট করি, সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, প্রাইভেট সেক্টর হোক। তো বিজনেসের ভ্যালু ক্রিয়েট করার জন্য বিজনেস এনভায়রনমেন্টে আমরা কাজ করি। সো এই 3টা ডোমেইন যদি চিন্তা করেন, আমরা প্রজেক্টে কিন্তু পিপল নিয়ে কাজ করি, প্রসেস নিয়ে কাজ করি, এবং বিজনেস এনভায়রনমেন্টে কাজ করি। প্রজেক্টটা আসলে আমরা ডিসক্রিট ভাবে করি না, কানেক্টেড বিভিন্ন কম্পোনেন্ট থাকে। সো আমাদের পিএমপি পরীক্ষা আসলে পিপল থেকে টোটাল 100% যে প্রশ্ন হবে, টেস্টিং প্রশ্ন হবে, তার মধ্যে পিপল থেকে 42% আসবে, প্রসেস থেকে 50%,
এবং বিজনেস এনভায়রনমেন্ট থেকে 8% প্রশ্ন পরীক্ষা আসবে। ঠিক আছে? আর আগে আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে দুইটা ট্রেন্ড এখন আমরা দেখতে পাচ্ছি। একটা ট্রেন্ড অনেক আগে থেকে চলে আসতেছে, যেটা আমরা আসলে পুরো মানব জাতি মানে হিউম্যান কাইন্ড মানে হাজার হাজার বছর ধরে কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে কানেক্টেড, তাই না? কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা করে আসতেছি। তো কনস্ট্রাকশন প্রজেক্টের যেটা ট্রেন্ডটা সেটা হচ্ছে যে আমরা এটাকে বলি মানে সিকোয়েন্সিয়াল প্রজেক্ট করি আমরা, সিকোয়েন্সিয়াল বা প্রেডিক্টিভ, প্ল্যান ড্রিভেন, কিংবা আমরা বলি ওয়াটারফল। হ্যাঁ, মানে একটা ধাপ শেষ হবে, তারপর নেক্সট স্টেজে যাব, নেক্সট স্টেজ শেষ হয়ে যাবে, তারপর স্টেজে যাব, এইভাবে আমরা এক একটা ধাপ শেষ করি। তো সেটাকে আমরা বলি প্রেডিক্টিভ লাইফ সাইকেল। কিন্তু এখন যে মডার্ন যে ট্রেন্ড চলে আসছে সেটা হচ্ছে যে আমরা আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে অনেক ধরনের প্রজেক্ট ম্যানেজ করতে পারছি না এবং আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা জানি এখন প্রায় সব জায়গায় যে কোনো প্রজেক্ট বলেন, যে কোনো অর্গানাইজেশন বলেন, সবকিছু কিন্তু এখন টেকনোলজি ড্রিভেন, তাই না? আইটি ড্রিভেন, কিছু না কিছু আইটি কম্পোনেন্ট আছেই। তো সফটওয়্যার ফিল্ড বা আইটি ফিল্ডের সবচেয়ে যেটা মেজর প্রবলেম হলো এই ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ করে তারা প্রজেক্ট ম্যানেজ করতে পারছিল না। হ্যাঁ, দে আর ফেসিং ডিফিকাল্টিস। ঠিক আছে? কারণ কি, আইটি প্রজেক্ট হচ্ছে ইনট্যানজিবল জিনিস নিয়ে কাজ করে। তার মানে কি আমরা কি দেখতে পাই? যতক্ষণ আসলে জিনিসটা আমাদের সামনে চলে না আসে তারপর আগ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু একটা বাড়ি বানাচ্ছি, যখন পাইলিং এর কাজ শুরু হয়ে গেল তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার, তাই না? ফিজিক্যালি দেখতে পাচ্ছি, ফাউন্ডেশন হচ্ছে দেখতে পাচ্ছি, তাই না? রুফ কাস্টিং হচ্ছে দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু ইজিলি দেখতে পাই ট্যানজিবল জিনিস। কিন্তু আমরা যখন আইটি প্রজেক্ট করি অনেক কিছু কিন্তু ইনট্যানজিবল থাকে। সো সেই ধরনের প্রজেক্টে আসলে মানে সবাই সাফার করতেছিল। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু এখন এরকম না যে আমরা একটা কথা আমি বলি যেটা আমরা সামনে আলোচনা করবো, সেটা হচ্ছে ভুকা। এই শব্দটাকে শুনছি আগে, ভুকা? ভুকা, VUCA, তো জানি ভুকা শব্দটা? না ভাইয়া জানি না। মানে এটা রেসপন্সটা করে ফেলবো আমরা। তাহলে ভুকা মানে হচ্ছে ভোলাটিলিটি। দেখেন, ভোলাটিলিটি মানে আমরা এখন যে সিচুয়েশনে আছি, মানে যেটা আজকে মনে হচ্ছে আজ ঠিক আছে, কালকে দেখুন যে সেটা নাই। ইউ হচ্ছে কি আনসার্টেনিটি, ঠিক আছে? সি হচ্ছে কমপ্লেক্সিটি। কোন সিম্পল জিনিস আছে, এভরিথিং ইজ নাও কমপ্লেক্স, হ্যাজ বিকাম কমপ্লেক্স। এবং অ্যাম্বিগুইটি, এই যে আমরা এখন যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টের সাথে আসলে এই ট্রেন্ডটা যায়। মার্কেট কন্ডিশন বলেন, তারপরে যে কোনো কন্ডিশন, যে কোনো সিচুয়েশন বলেন, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি মানে আমরা বলি না এখন আসলে একটাই পার্মানেন্ট, সেটা হচ্ছে চেঞ্জ। এবং সেটা পুরোটাই আসলে ভলাটাইল, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি এবং অ্যাম্বিগুইটি। সো এইরকম একটা সিচুয়েশনে আমাদের যদি আমরা ওই যে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট ফলো করতে থাকি যে একটার পর একটা কাজ করব, তারপরে 1 বছর পর ডেলিভারি দেবো কাস্টমারকে, 1.5 বছর পর ডেলিভারি দেবো, তাহলে কিন্তু হবে না। কারণ মার্কেট ডাইনামিক্স আজকে মানে আজকে যেটা ঠিক আছে পরের দিন সেটা ঠিক নাই। সো মার্কেট ডাইনামিক্স কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এইরকম একটা অবস্থার মধ্যে যদি আমরা মানে কাস্টমারকে হ্যাপি করতে চাই, বিজনেসকে সার্ভাইভ করতে চাই, আমাদের সোসাইটির জন্য ভ্যালু ক্রিয়েট করতে চাই, তাহলে ভ্যালুটা ক্রিয়েট করতে হবে খুব দ্রুত। যেখানে যে দ্রুত তৈরি করার জন্য আমরা দুইটার কথা বলি, একটা হচ্ছে ইটারেটিভ, একটা বলি ইনক্রিমেন্টাল। তার মানে আমরা ছোট ছোট আকারে খুব কুইক ডেলিভারি দিই কাস্টমারের কাছে ভ্যালু, ঠিক আছে, যাতে কাস্টমার ওটা ইউজ করে কিছু বেনিফিট বা ভ্যালু অ্যাচিভ করতে পারে। সো সেখান থেকে আসলে কনসেপ্ট আসছে যে আমরা আসলে শুধু প্রেডিক্টিভ বা ট্রেডিশনাল বা ওয়াটারফল মেথড ফলো করলে হবে না, যেখানে পসিবল সেখানে আমরা আসলে খুব কুইকলি ইনক্রিমেন্ট দেব এবং ইটারেটিভ ভাবে খুব দ্রুত কাজটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, as fast as possible we have to create value for our customer, for our society. সো সেইখান থেকে আসলে অ্যাজাইলের ব্যাপারটা আসছে। অ্যাজাইল নিয়ে আমরা প্রায় 4-5টা ক্লাস নেব, তখন সব কনসেপ্ট ক্লিয়ার হবে। সো সেই জন্য আসলে এখন পরীক্ষাটার 50% কোশ্চেন আসবে ট্রেডিশনাল বা প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে। হ্যাঁ, আর বাকি 50% কোশ্চেন আসবে অ্যাজাইল থেকে, যেটা আসলে চেঞ্জ ড্রিভেন। এবং অ্যাজাইলের সাথে আবার মাঝখানে আমরা একটা শব্দ দেখছেন, হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে এখন কিছু কিছু প্রজেক্ট আমরা করতেছি দুইটার কম্বিনেশন, কিছুটা প্রেডিক্টিভ এবং কিছুটা অ্যাজাইল করছি। সো সেই প্রজেক্টটাকে আমরা বলে হাইব্রিড, মিডল গ্রাউন্ড, ঠিক আছে?
এক সাইডে হচ্ছে একটা এক্সট্রিমে হচ্ছে প্রেডিক্টিভ, আরেকটা এক্সট্রিমে হচ্ছে অ্যাজাইল, আর মাঝখানে আমরা করতেছি হাইব্রিড, দুইটার মিক্সচার, কিছুটা প্রেডিক্টিভ করতেছি, কিছুটা হাইব্রিড করতেছি, অ্যাজাইল করতেছি, এটাকে বলা হয় হাইব্রিড। এখনই আমাদের ডেফিনেশন নিয়ে ক্লিয়ার হওয়ার দরকার নেই, জাস্ট ওয়ার্ডগুলো জানি, পরে আমাদের এটা নিয়ে পুরো আলোচনা করবো আমরা। আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমরা দেখলাম যে 50-50 কোশ্চেন আসবে হচ্ছে অ্যাজাইল থেকে, একটা হচ্ছে প্রেডিক্টিভ থেকে। আচ্ছা, এরপরে আমরা আসলে পুরো কোর্সে 3টা টপিক আলোচনা করব, 3টা মডিউল আলোচনা করব। একটা হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, সবাই দেখতে পাচ্ছি? একটা হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, স্যার দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে দেখেন স্টার্টিং দ্য প্রজেক্ট, ডুইং দ্য ওয়ার্ক, আর একটা হচ্ছে কিপিং দ্য টিম অন ট্র্যাক। এই দুইটা হচ্ছে পিপল রিলেটেড, এই দুইটা হচ্ছে প্রসেস রিলেটেড, এবং লাস্টেরটা হচ্ছে কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড, এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড। সো এই 3টা টপিক, 3টা মেইন মডিউল, যার উপর বেস করে প্রশ্ন আসবে পরীক্ষায়, সেটার উপরে আমরা 3টা মডিউল পড়াশোনা করব, পুরো আমরা যে আলোচনা করবো তার মধ্যে। এবং এখানে অ্যাজাইল পার্টও থাকবে, প্রেডিক্টিভ পার্টও থাকবে। ঠিক আছে? এরপর আর কি বলা যাবে, এগুলো দরকার নাই এখন। কোশ্চেন টাইপ নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটা আমার কাছে মনে হয় এখন এই মুহূর্তে আমাদের দরকার নাই, পরে আমরা জানতে পারবো। এইটা একটু আমরা জানি যে আমাদের পিএমপি এক্সামটা অনেকে মাথায় প্রশ্ন ছিল যে পরীক্ষায় আসলে কয় ঘন্টা পরীক্ষা। সো পরীক্ষাটা মনে রাখতে হবে, পরীক্ষাতে প্রশ্ন আসে 180টা, পরীক্ষাটা টোটাল 230 মিনিট এবং অনলাইন। ঠিক আছে? কোনো কাগজ কলমে না, অনলাইন এক্সাম। এবং এই পরীক্ষাটার মধ্যে যে 180টা প্রশ্ন আসবে, তাহলে আমরা কি দেখলাম, এই 100টা প্রশ্নের মধ্যে 50% প্রশ্ন আসবে প্রসেস থেকে, 48% আসবে হচ্ছে পিপল থেকে, আর 8% আসবে 42% আসবে হচ্ছে প্রসেস থেকে, আর 8% আসবে হচ্ছে কি থেকে, বিজনেস এনভায়রনমেন্ট থেকে। আর পরীক্ষা হবে 180টা মার্ক প্রশ্ন, তার মধ্যে 175টা কোশ্চেন হচ্ছে স্কোরড হবে, আর বাকি 5টা কোশ্চেন হবে আনস্কোরড, কোনো মার্কস ক্যারি করবে না। এবং পরীক্ষার যে 230 মিনিট, তার মধ্যে আপনি এরকম 3টা সাবসেকশন পাবেন পরীক্ষায়, 60-60-60। তার মানে প্রথম 60 কোশ্চেন দেওয়ার পরে ইউ উইল গেট 10 মিনিটস ব্রেক। ঠিক আছে? 10 মিনিটস ব্রেকটা আপনি ফ্রেশ হতে পারবেন, কিছু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার 61 থেকে 120 কোশ্চেন আসবে, সেটাতে এটার পরে আবার 10 মিনিটস ব্রেক পাবেন। এবং নেক্সট 121 থেকে 180 পর্যন্ত কোশ্চেন আসবে। এরপরে পরীক্ষাটা আপনাকে সাবমিট করতে হবে, এবং রেজাল্ট উইদিন মানে ফিউ সেকেন্ডস এর মধ্যে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন whether you passed or failed। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পরীক্ষার টাইমিং, পরীক্ষা কি রকম হবে এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং কয়টা প্রশ্ন আসবে, এবং প্রশ্নগুলা কি টাইপের হবে। আমাদের পরীক্ষায় এখন 6 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস আমি একটু দেখাই, তাহলে আপনাদের ইজি হবে। ট্রু ফলস মানে আমরা বুঝি, তাই না, যে একটা স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টের ব্যাপারে বলা হবে এটাকে ট্রু নাকি ফলস। সো এটা এক টাইপের প্রশ্ন আসবে। 2 ধরনের প্রশ্ন আসবে, এটা কিন্তু একটা মেজর চেঞ্জ হচ্ছে, যেটা আগে শুধু মাল্টিপল চয়েস প্রশ্ন আসতো, এখন আসলে 6 ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রথমটা হচ্ছে ট্রু ফলস, সেকেন্ডটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস 1 আনসার, এটাকে বলে আমরা ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস। 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা কারেক্ট হবে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল রেসপন্স। মাল্টিপল রেসপন্স তার মানে কি, একাধিক আনসার থাকবে, এটা আসলে চেক বক্স থাকবে, তখন চেক বক্স। এবার আপনাকে যেখানে বলছে 2টা চুজ করো, তাহলে আপনাকে 2টা চুজ করতে হবে, যে 2টা কারেক্ট হবে। সেটা হচ্ছে মাল্টিপল রেসপন্স টাইপ প্রশ্ন। এরপরে আসতেছি ড্র্যাগ এন্ড ড্রপ টাইপ প্রশ্ন কিংবা ম্যাচিং প্রশ্ন। তার মানে আপনাকে বলবে যে লেফট সাইডের সাথে রাইট সাইডকে মিলাও, তাহলে আপনাকে কি করতে হবে, টেনে এই ফাঁকা জায়গায় বসাতে হবে যে এই প্রসেসগুলা কোনটার মধ্যে পড়ে। সেই যে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ প্রশ্ন বলতেছি আমরা, কিংবা ম্যাচিং প্রশ্ন বলতেছি। সেইটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ কোশ্চেনস। আর আরেকটা প্রশ্ন আছে হট স্পট।
আউটপুট মানে আপনাকে গ্রাফিক্যাল ছবি দিবে, গ্রাফ দিবে বা কোনো একটা ফিগার দিবে। সেই ফিগারটার উপরে একটা সিচুয়েশন থাকবে, সেই সিচুয়েশনের উপরে বেস করে আপনাকে যে পয়েন্টটা কারেক্ট হবে সেই পয়েন্টটা আপনাকে ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে? ক্লিক করতে হবে। কিংবা যদি একটা টেবিল থাকে, কোন টেবিলে আপনাকে এন্ট্রি দিতে হবে সেই টেবিলে ক্লিক করতে হবে, করলে আনসারটা নেবে। আচ্ছা রেজা ভাই, হ্যাঁ, আচ্ছা মাল্টিপল চয়েস কোশ্চেনে যেটাতে আপনার মাল্টিপল অ্যান্সার হইতে পারে, সেটাতে যদি এরকম হয় যে আমি একটা অ্যান্সার ঠিক আছে আর একটা অ্যান্সার ভুল আছে, সেক্ষেত্রে কি মার্ক হবে নাকি পুরোটাই কাটা যাবে? পুরোটাই কাটা যাবে, কোনো পার্শিয়াল মার্কিং নাই। পার্শিয়াল মার্কিং। ঠিক তো আছে। এক্সাম কিন্তু একটু টাফ হয়ে গেছে, এক্সাম এই দিক দিয়ে একটু টাফ হয়ে গেছে, পার্শিয়াল কোনো মার্কিং নাই। তো আমরা যে আলোচনাটা করলাম, এখানে কোনো প্রশ্ন আছে? এখানে কিন্তু আমাদের সময় নিয়ে কথা বললাম, কি টাইপের পরীক্ষা হবে, প্রশ্ন কি হবে এবং কোন ধরনের প্রশ্ন হবে, এই তিনটা মেজর ফ্যাক্টর নিয়ে কথা বললাম। কারো প্রশ্ন আছে এখানে? পাস মার্ক কত ভাইয়া? পাস মার্ক কোনো ডিসক্লোজ নাই আসলে। হ্যাঁ, পাস মার্ক কোনো ডিসক্লোজ নাই। এমনি আমরা মানুষজনকে বলতে শুনি যে 61%, এটা পিএমআই তে কোথাও ডকুমেন্টেড নাই। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা আসলে হচ্ছে যে পরীক্ষাটা হয় আসলে সাইকোমেট্রিক। সাইকোমেট্রিক মানে হচ্ছে যে আপনি যদি পরীক্ষার প্রশ্ন খুব ডিফিকাল্ট পান, তাহলে হয়তো আপনার 65%, হ্যাঁ, বা অনেক সময় 61% পাইলেও আপনি পাস করবেন। আর যদি প্রশ্ন সহজ হয়, তাহলে আপনাকে আসলে 75%-এর বেশি পেতে হবে। তার মানে কি, মিডল গ্রাউন্ডে যেতে হবে। তার মানে আমাদেরকে অলওয়েজ টার্গেট করতে হবে যাতে আমরা 70% প্রশ্ন পাই, উত্তর দিতে পারি আর কি, কারেক্ট করতে পারি। তাহলে আমার মনে হয় যে কোনো স্টেজে আমরা পাস করতে পারবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আচ্ছা, এবার জাস্ট একটি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা বলি। অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে সাবমিট করতে হবে। এটা এখন বললে কোনো মনে থাকবে না, কোনো কাজেও লাগবে না, জাস্ট সংক্ষেপে বলে দিই। অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করলে পিএমআই আসলে সময় নেবে 5 থেকে 10 দিন। নেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে তারা টাকা দিতে বলবে যে তুমি যে পরীক্ষা দেবে এখন টাকা দাও। যখন আপনি টাকা পে করবেন, ওরা তখন শিডিউলিং এর জন্য লিঙ্ক দিবে যে এখন তুমি যেদিন আপনি অ্যাপ্রুভাল পাবেন সেই থেকে 1 বছরের মধ্যে আপনি এক পরীক্ষা দিতে পারবেন। 1 বছর টাইমের মধ্যে যে কোনো সময় আপনি টাকা দিয়ে শিডিউল করে এক্সাম দিয়ে দিতে পারবেন 1 বছর টাইমের মধ্যে। 1 বছর যদি পার হয়ে যায় তাহলে আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে প্রসেস। আর এর মধ্যে যদি অডিট হয়ে যায়, তাহলে আমি যেটা বলেছিলাম যে আপনাকে 90 দিন সময় দিবে, সেই সময়ের মধ্যে আপনাকে আসলে ওদের সমস্ত অডিট ক্রাইটেরিয়া মিট করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা এক্সপায়ার হয় 3 বছর পর পর। 3 বছর পর রিনিউয়াল করতে হয় এবং রিনিউয়াল সহ যে 60 পিডিও আর্ন করতে হবে এবং একটা ফিজও নেবে আসলে। এখন সেই ফিজটা আছে $150 প্রতি 3 বছর পর পর। আচ্ছা, এখন আসি আমরা লাস্ট মানে আলোচনা, সেটা হচ্ছে যে আমাদের আসলে কি কি পড়তে হবে। ঠিক আছে, আমাদের রিডিং ম্যাটেরিয়াল কি? আচ্ছা, 1 নম্বর রিডিং ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল পড়তে হবে, যেটা পিএমআই দিয়েছে, এটিভিদেরকে দিয়েছে। এবং যারা স্টুডেন্ট আমরা পার্টিসিপেট করছি তাদেরকে আসলে পিএমআই থেকে কিনতে হবে। সেই ম্যাটেরিয়ালটার দাম হচ্ছে $39। $39 দিয়ে আপনাকে পিএমআই এর ম্যাটেরিয়াল কিনতে হবে। সেটা আসছে পিএমআই এর একটা মানে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটার নাম হচ্ছে চয়েস প্ল্যাটফর্ম, pmi.choice.com। এই প্ল্যাটফর্মে সেই ম্যাটেরিয়ালটা পাবেন। সেই ম্যাটেরিয়ালের সাথে আরো করেসপন্ডিং আরো অনেকগুলো জিনিস পাবেন, মানে সব হচ্ছে এক্সাম রিলেটেড। কিছু ভিডিও পাবেন, তারপর ছোট দুইটা এক্সাম পাবেন, মক এক্সাম, যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় পাবেন আপনি। তারপর হচ্ছে এই যে আমি যে ক্লাস নেব, সমস্ত প্রেজেন্টেশন স্লাইড পাবেন ওখানে। তারপর ওখানে আপনি ইনস্ট্রাক্টরকে নিয়ে ফিডব্যাক দিতে পারবেন। তারপরে স্টুডেন্টদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটির ফাইল আছে, টেমপ্লেট আছে। সেই সব জিনিসগুলো আপনি সেই প্ল্যাটফর্ম থেকে যদি $39 দিয়ে পারচেজ করেন, তাহলে ইউ ক্যান ডাউনলোড এভরিথিং ফ্রম দেয়ার। এবং সেটা আপনার জন্য 1 বছরের জন্য থাকবে। আপনি 1 বছর ধরে এটা ইউজ করতে পারবেন। এবং যদি কোনো কন্টেন্ট আপডেট হয়, অটোমেটিকলি সেই আপডেটটা আপনি এখানে পেয়ে যাবেন। সেইটা হচ্ছে একদম 1 নম্বর ম্যাটেরিয়াল, যেটা আপনার লাগবে, স্টুডেন্ট ম্যানুয়াল। ঠিক আছে, এর সাথে আমরা রেফারেন্স বই হিসেবে অনেকগুলো বই পড়তে পারি, কিন্তু আমি জাস্ট প্রেফার করব মেইন 2টা বই। একটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, যেটা পিএমআই এর বই। এটা খুব ছোট বই, মানে মেইন হয়তো রিডিং কন্টেন্ট হচ্ছে 130-40 পৃষ্ঠা। আর পিএম বক্স 6 এডিশন আমাদেরকে পড়তে হবে, যেটার সাইজ অনেক বড়।
হ্যাঁ, প্রায় 750 পেজ, 749 পেজ। সেই বইটা আসলে ওইভাবে পড়তে বলবো না আমরা, আমি আসলে মেইন ফোকাস করবো এই দুইটা বইয়ে, অ্যাজাইল প্র্যাকটিস গাইড এবং স্টুডেন্ট ম্যানুয়াল। আর আপনি যদি পিএমবকটা স্কিম থ্রো করতে বলবো, নট মানে একদম ডিপ ডাইভ, তাহলে যথেষ্ট। ঠিক আছে, এর সাথে পিএমআই কিছু ক্লোন কোশ্চেন দিয়েছে, আমাদেরকে দিয়েছে আর কি, যে ক্লোন কোশ্চেন গুলো আপনারা আমাদের ক্লাস শেষে হয়ে গেলে উই ক্যান ডু দ্য প্র্যাকটিস। আর এই যে আমরা স্টুডেন্ট ম্যানুয়াল বলতেছি, এই স্টুডেন্ট ম্যানুয়ালের মধ্যে প্রায় 150টার মতো প্রশ্ন আছে যে কি ধরনের প্রশ্ন পিএমপি এক্সামে আসবে। আর এখানে যে ক্লোন কোশ্চেন দিয়েছে পিএমআই আমাদেরকে, সেটার পরিমাণ প্রায় 300। সো প্রায় 500 প্রশ্ন আমরা পাবো, যেটা ডাইরেক্টলি পিএমআই আমাদেরকে শেয়ার করছে, যেটা আমরা নিজেরা দেখতে পারবো যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সেই হচ্ছে আমাদের মেইন রিডিং ম্যাটেরিয়ালস। কোনো প্রশ্ন আছে এখানে? ভাই, আমরা এই যে পিএমবক গাইড আর হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, এগুলো কোথা থেকে সংগ্রহ করব বা কোথায় পাবো? আচ্ছা, আমি আসলে আপনাদেরকে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, পিএমবক, তারপরে আমি যে ক্লাস প্রেজেন্টেশন স্লাইড ক্লাসে ইউজ করব, সেগুলো সব আমি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। স্টুডেন্ট ম্যানুয়াল দিতে পারবো না, স্টুডেন্ট ম্যানুয়ালটা দিতে পারবো না, কারণ এটা দেওয়ার কোনো ইয়া নাই আর কি, লাইসেন্স নাই। মানে আপনাকে লাইসেন্সটা কিনে নিতে হবে $39। এটা কি ডাউনলোড করা যায় না? এটা অনলাইনে স্টাডি করতে হবে নাকি? হ্যাঁ, এটা অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার জন্য, আমি ডাউনলোড করে কাউকে শেয়ার করতে পারবো না, এটা আসলে ইথিক্যালি নিষেধ। এইটার লিংকটা কোথায় পাবো রেজা ভাই, যে এখান থেকে কোথা থেকে ডাউনলোড করব? এটা লিংকটা দিয়ে দিন না, লিংকটা দিলেও হবে না, এটা আসলে কিনতে হবে আমাদের থ্রুতে। ও এটা হ্যাঁ, স্টুডেন্টদের জন্য এটা ওপেন নাই, এটা আসলে এটিভিদের জন্য ওপেন আছে, আমাদের ট্রেনিং প্রোভাইডার আর কি। $39 তাহলে কি আপনাকে পে করতে হবে নাকি মানে কি রাইট, মানে আমি এখান থেকে কোনো বেনিফিট নেব না, জাস্ট $39 আমাকে পে করতে হবে, আমি সেটা দিয়ে আপনাদেরকে পারচেজ করে দেবো আর কি, কারণ পারচেজিং অথরিটি আমার আছে, ইন্ডিভিজুয়ালি পারচেজিং অথরিটি দেওয়া নাই। সো সেই টোটালি অ্যাক্সেসটা আমাদের আছে, আমি আপনাদের কিনে দেবো, আপনাদেরকে একটা অ্যাক্সেস কি দেবো, সেই অ্যাক্সেস কিটা ওই প্ল্যাটফর্মে জাস্ট অ্যাপ্লাই করলেই আপনি আপনার ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। এবং সেই ম্যাটেরিয়ালটা কিরকম হয় আমি বোধহয় যে এখানে দেখাই একটু, এখানে বোধহয় আমি রেখেছিলাম, দেখি আমি সরি একটু স্লাইড আপ ডাউন করছি। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আপনি যখন ওই অ্যাক্সেস কিটা অ্যাপ্লাই করবেন তখন আপনি স্টুডেন্ট ম্যানুয়াল পেয়ে যাবেন, এরকম একটা প্ল্যাটফর্ম পাবেন আর কি, ওয়েবে স্টুডেন্ট ম্যানুয়াল পাবেন, তারপরে কিছু ভিডিও পাবেন, যে ক্লাসে আমরা ভিডিওগুলো আমিও দেখাবো, এই ভিডিওগুলো আসলে বিভিন্ন টপিকের উপরে আছে। তারপরে স্টুডেন্টরা বিভিন্ন প্র্যাকটিস করবে, বিভিন্ন টেমপ্লেট এবং বিভিন্ন ফাইলস, সেই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, তারপরে পরীক্ষা দিতে পারবেন। ওই ঘরে সবাই নামাজটা পড়ে নাও, ওই ঘরে নামাজ পড়ো সবাই রেখে। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট চেকলিস্ট, এটা হচ্ছে যে আমি যে ক্লাসে পড়াচ্ছি সব পড়ানো ঠিক আছে কিনা এটা আপনি চেক করে দেখতে পারবেন। তারপরে আপনি আসলে পিএমআই বিভিন্ন ইভেন্টের এখান থেকে আপডেট পাবেন বা এখান থেকে যেতে পারবেন, এবং আপনি আসলে ফিডব্যাক দিতে পারবেন। এখানে একটা ফিডব্যাকের অপশন আছে, দেখা যাচ্ছে না বোধহয়, সেখান থেকে আপনি ফিডব্যাক দিতে পারবেন আপনার ট্রেনিংটা কেমন হলো, সেইটা পুরাটাই আপনার জন্য থাকবে। $39 যখন আপনি পিএমআই কে দিবেন আর কি, নট মি। আচ্ছা রেজা ভাই, আমার থ্রুতে। আচ্ছা রেজা ভাই, ওই যে আরেকটা যেটা, সেটা হলো আমি যদি পিএমআই ইনস্টিটিউশন মেম্বার হতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে মানে যে পেমেন্ট প্রসেসটা, ওটা কি আমি নিজে করতে পারবো নাকি ওটা আপনার থ্রুতে করতে হবে বা এরকম কোনো ব্যাপার স্যাপার আছে? ওটা আপনি করতে পারবেন, ওটা জাস্ট পিএমআই এর ওয়েবসাইটেই রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, বা দেখবেন যে মেম্বারশিপের অপশন আছে, ক্লিক করলে আপনি জাস্ট ইনফরমেশন দিয়ে টাকা দিলেই মেম্বার হয়ে যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি, কোনো সমস্যা নেই। আর এই যে আমি কিছু লিংক এই ইয়েটা আপনার সাথে শেয়ার করে দেবো, এই স্লাইডটা লিংক আছে যেখান থেকে আসলে আপনি আরো আপডেট পাবেন আর কি, আরো কি কি আপডেট আছে। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেম্বারশিপের জি জি, আমি এমডি ইমরুল হাসান। আমি আসলে 8টায় জয়েন করেছিলাম, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে পরে জয়েন করেছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি একটা ব্যাংকে কর্মরত আছি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ওখানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইস্যু আছে, আইটি ডিভিশন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আচ্ছা আচ্ছা, ফার্স্ট, জি জি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আমি আইসিটি ডিভিশনে আছি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইস্যু।
আমি অ্যাকচুয়ালি আমার পিএমপি প্রজেক্ট সম্বন্ধে আমি এরকম আমার একটা আগ্রহ ছিল, এবং আমার রিসেন্টলি আমার এক বড় ভাই পাস করেছে, তো ওনার সাথে আমি শেয়ার করেছিলাম, উনি আপনার রেফারেন্সটা দিয়েছেন। তারপর আমি আপনার ওই রেফারেন্সের মাধ্যমে ডেস্ক নিয়ে কথা বলেছি। এখন মেম্বারশিপের যেটা শুনলাম আর কি, মেম্বারশিপের ফ্যাসিলিটি কি কি থাকে? পিএমআই এর মেম্বার হলে সেটা মেম্বারশিপ ফ্যাসিলিটিস মানে হচ্ছে যে আপনি আসলে পিএমআই কমিটির সাথে কানেক্টেড হবেন। পিএমআই যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন, অনেক প্ল্যাটফর্ম আছে। তারপর হচ্ছে যে আপনার যতগুলো ওদের পাবলিকেশনস আছে সবগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, যত স্ট্যান্ডার্ড আছে পিএম বক্স থেকে শুরু করে এভরিথিং। ঠিক আছে, ভলান্টিয়ারি বিভিন্ন কাজে পার্টিসিপেট করতে পারবেন গ্লোবালি, বাংলাদেশ থেকে গ্লোবালি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। মেম্বারশিপের ফি কত? $139। 139। আর যেটা শুনলাম ওই 3 বছর পর পর যেটা রিনিউ করতে হয়, এটা কি শুধু আমি ওই $150 যেটা আছে এটা দিলে আমার রিনিউ হবে, নাকি কোনো একটা পরীক্ষা পরের কোনো পরীক্ষা আমাকে পাস করতে হবে? না না, এটা তো পিএমপি পরীক্ষা। পিএমপি পরীক্ষা পাস করলে আপনি পিএমপি সার্টিফিকেশন পাবেন, সেটা 3 বছর পরে এক্সপায়ার করে। তো 3 বছর পরে আপনাকে আবার 60 পিডিইউ আর্ন করতে হবে। 60 পিডিইউ আর্ন করে $150 দিয়ে রিনিউ করতে হবে। তো ওইটাতে আমরা পরে আসি, কারণ এখন আমাদের পিএমপি পাস করাটা ওটা পরে, ওটা এখন দরকার নেই। হ্যাঁ, আমাদের এখন পিএমপি পাস করা দরকার। 60 পিডিইউ তখন কাজে লাগবে যখন পিএমপি সার্টিফাইড হতে পারবো আমরা। বুঝতে পারছি? আচ্ছা, আর আমি সাইদ ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয় না। সাইদ ভাই যদি একটু পরিচয় দেন আপনার। আচ্ছা, সরি, আমি একটু আমার ওয়াইফাইটা মনে হয় ডাউন হয়ে গেছিল আর কি, এর জন্য ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমি সাইদ আহমেদ, আমি আসলে আছি রবিতে টেকনিক্যাল ডিভিশনে। তো আপনার কথা আসলে ওই কামরুল থেকেই শুনেছি। আর টুকটাক প্রজেক্ট ম্যানেজমেন্টে তো আমরা সবাই জড়িত, তো এই হিসাবে আসলে আপনার এখানে জয়েন করা আর কি, টু ব্রডেন দ্য নলেজ। আচ্ছা রেজা ভাই, একটা প্রশ্ন ছিল। আমি দেখছিলাম যে পিমবক্স 7 এডিশন মনে হয় লঞ্চ করতে যাচ্ছে, তো এইটাতে কি আমাদের মানে পরীক্ষার কোনো এখন কোনো ইমপ্যাক্ট নেই? হ্যাঁ, আচ্ছা। সো 7 এডিশন অলরেডি পাবলিশড হয়ে গেছে, কিন্তু ওটার সাথে আমাদের কোনো রিলেশন নেই, আমাদের এক্সাম প্রিপারেশন। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো কোনো সমস্যা নেই ওটা নিয়ে। ওকে ভাই, অলরাইট, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে আসলে জাস্ট আমরা বেসিক চেঞ্জগুলো নিয়ে আলোচনা করলাম, যে পিএমপি এক্সামের কিভাবে দিতে হবে, কি কি ব্যাপার স্যাপার এই সব। কারো যদি কোনো প্রশ্ন থাকে। রেজা ভাই, আপনি যে এত সহজে জিনিসগুলো বললেন, হ্যাঁ, মানে আসলে পিএমপি মনে হয় অত সহজ না আর কি। হ্যাঁ, কারণ এত সহজ না কেন বলতেছি, সেটা হচ্ছে যে মানে কোশ্চেন কিন্তু কমন পড়বে না, মানে হচ্ছে আনসিন আসবে এবং সিচুয়েশনাল বেস, এবং দিস ইজ ইউএস বেস। হ্যাঁ, যে কোশ্চেন গুলা কিন্তু মনে হবে যে আমার কাছে সবই কারেক্ট। হ্যাঁ, তো মানে এরকম যে আসলে এর মধ্যে থেকে আমি কোনটা সিলেক্ট করব, এটাও কিন্তু ওয়ান অফ দি চ্যালেঞ্জ হবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যে বই পড়লেই যে আমি যে পাশ করে ফেলবো এমনও কিন্তু না। হ্যাঁ, সো এই বিষয়ে মানে আপনি আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা জানেন, যেটা আমি এখন এক্সপ্লেন করি নাই। সো ওইসব ক্ষেত্রে আমি বলতেছি আই এম এ ব্যাড স্টুডেন্ট। হ্যাঁ, সো ব্যাড স্টুডেন্ট হিসাবে যেটা বলতেছি যে আসলে কোশ্চেন ইউএস বেস, এবং এই জিনিসগুলা কমন পড়ে না। প্রতি মাসে পিএমআই পরীক্ষা নিচ্ছে, এবং পারমুটেশন কম্বিনেশনের যে অভাব নাই তার ইয়েতে, মানে আমার পাশে যে পিএমপি এক্সাম দিচ্ছে তার সাথে আমার কোশ্চেন কমন পড়বে সেটাও না। যেমন মানে জিনিসটা যে এমন যে আমি পাশের জনটা দেখে দেখে লিখবো, এটা হবে না। সো আসলে তারা কিন্তু একটা ইউনিক ফিচার, যেমন আইএলটিএস গ্লোবালি একটা একটা ভেরি গুড বিজনেস এন্টিটি, পিএমআই হচ্ছে ওয়ান অফ দি ভেরি successful business entity. They are doing business based on that. At the end of the day, business matter. So আসলে আপনি মানে
মোড অফ ইয়েটা আর কি, আমাদের অবজেক্টিভ হইতেছে যে হ্যাঁ শেখার সাথে সাথে পিএমপি পাস করা, কিন্তু এখন পিএমপি পাস করতে হ্যাঁ নিজের এফোর্ট লাগবে, বাট আপনার থেকে যেটা আশা করব যে সেটা হচ্ছে যে বিকজ ইউ আর দি জায়ান্ট অফ এই যে নলেজ, তো এই জিনিসটা সম্পর্কে মোর এন্ড মোর ইয়ে করা যে হাউ ক্যান উই পাস। হ্যাঁ সেটা সমস্যা নেই, আমি থ্রু আউট দ্য জার্নি আসলে আমি নানানভাবে হেল্প করবে, হেল্প নিয়ে আসলে আপনারা আমি মনে হয় না যে কখনো ডিসস্যাটিসফাইড হবেন যে আমি মানে আমার হেল্প নিয়ে, হ্যাঁ, বা আমি কতটুকু আপনাদেরকে সাপোর্ট দেবো এটা নিয়ে আমার মনে হয় না যে আপনার ফুল জার্নিতে ইউ উইল বি স্যাটিসফাইড অ্যাট এনি টাইম। তো সেটা আমি গ্যারান্টি দিতে পারি, তবে নিজেকেই করতে হবে আসলে, হ্যাঁ, নিজের ইয়া ছাড়া হবে না। আর আমি তো শুরুতেই বলছি যে মানে পিএমপি এক্সাম কিন্তু নট ডিফিকাল্ট, মানে মানে সহজ না কিন্তু ডিফিকাল্ট, ফলে আমাদেরকে এফোর্ট দিতে হবে, এবং সেটা কিভাবে দেবো সেটা আমি বলবো। আর আজকে তো আমি ক্লাস শুরু করছি না, সো নেক্সট থেকে যে ক্লাস শুরু করবো আমার একটাই, আমি প্রতিটা ক্লাসে বলবো যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি, এবং আমার একটা ইয়া থাকবে, আপনারা যারা পরীক্ষা দিতে চান সিরিয়াস তাদের জন্য একটা নির্দেশনা থাকবে যে আমি ক্লাসে যা পড়াবো যতটুকু পড়াবো, হ্যাঁ ওটুকু আপনারা আমার যে গ্যাপ থাকবে ক্লাসের মধ্যে তার মধ্যে অবশ্যই পড়ে নেবেন। মানে আমি চাই যে আমার সাথে মিনিমাম যে কন্টেন্ট গুলো পড়া খুবই জরুরি সেটা যাতে আমার সাথে আপনারা কভার করতে পারেন আমার ক্লাসের সাথে সাথে, তাহলে এরপরে আপনার জাস্ট আমার মনে হয় জাস্ট আর 1.5-2 মাস স্টাডি করতে হবে। আর যদি না করেন যে খালি শুনে গেলেন দেখে গেলাম তারপরে মাঝে মাঝে ক্লাসে জয়েন করলাম না, ভিডিও সবই থাকবে, হ্যাঁ কিন্তু ভিডিও দেখে নিলাম, এটা না, মানে ক্লাসের একটা অন্যরকম ইয়ে আছে আর কি, তো সেটা যাতে মিস না হয় এবং ওইটা যাতে ধরে থাকতে পারি, হ্যাঁ যে আমার যা পড়াচ্ছি ওইটা যাতে আমি পড়তে পারি, খুবই একটা বেশি পড়াতে পারবো এরকম না, আমি 1.5 ঘন্টা ক্লাস নেবো প্রতিদিন, 1.5 ঘন্টার মধ্যে এমন কিছু বেশি পড়াতে পারবো না, সো সেটা আপনারা পড়ে নেবেন আমার সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি রেজা ভাই, আমাদের যে নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসের ম্যাটেরিয়াল গুলো বা এর পরে যে ক্লাসগুলো হবে ক্লাসের ম্যাটেরিয়াল গুলো যদি আপনি অ্যাডভান্স আমাদের সঙ্গে শেয়ার করেন সেই ক্ষেত্রে কি হবে যে জাস্ট একটা আমরা যদি ওভারভিউ করে ফেলি এট এ গ্লান্স, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন দা স্পটে আপনি যখন প্রশ্ন করলেন আমার মনের মধ্যে কিন্তু একটা কাউন্টার কোশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, তো আপনি যখন পড়াবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনে সব প্রশ্ন রেজ না করতে পারে, দেখা গেলো যে আপনি পড়ানোর পরে আমি যখন আপনার ওই লেকচারটা বা ম্যাটেরিয়ালটা নিয়ে যখন আমি স্টাডি করলাম তখন আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। তো আর্লি রেজ করার জন্য ম্যাটেরিয়ালটা আর্লি শেয়ার করা যায় না। আমি আজকে ক্লাসের পরে এত ম্যাটেরিয়াল দেবো যেটা আসলে আপনি পরে খুঁজে পাবেন না যে এত ম্যাটেরিয়াল কোথায় রাখবো, ঠিক আছে হারুন? সো ওটা নিয়ে চিন্তা করেন না, আমি ফার্স্ট ক্লাসে তো অনেকে 2-1 জয়েন করবে না এরকম কথাবার্তা ছিল, এই জন্য সবার সাথে শেয়ার করিনি। সো এখন আমি সবার সাথে শেয়ার করে দেবো, আপনি অনেক ম্যাটেরিয়াল দেবো, এগুলো আপনি সব রাখেন, আমি ক্লাস কিভাবে ফলো করবো সেটা থাকবে, রুটিন থাকবে, তারপরে আমার প্রেজেন্টেশন স্লাইড থাকবে, পিএম বক থাকবে, অ্যাজাইল প্র্যাকটিস গাইড থাকবে, মানে মেনি থিংস, সো সব পেয়ে যাবে। আর ওই যেটা কোশ্চেন থাকবে প্রতিদিন ক্লাসের শুরুতে আমি 5 মিনিট আগে জয়েন করব, তার আগে আমরা মানে 10 মিনিট আমরা কথা বলবো এনি কোশ্চেন্স। আমি কিন্তু প্রথমে ক্লাসে শুরু করছি যে কোশ্চেন চাই, ক্লাসে কিন্তু কোশ্চেন করতে হবে, রেলিভেন্ট কোশ্চেন করবেন, এমনি আননেসেসারি এমন কোনো প্রশ্ন করবেন যাতে সবার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু 10-12 জন জয়েন করছি, একজন যদি এমনি উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে, আমি আসলে ইনফ্যাক্ট একটু কথা বলে রাখি, মানে একজন আসলে মনে হয় 3-4টা ব্যাচ আগে মানে প্রশ্ন করা খুব ভালো, কিন্তু সে এমন প্রশ্ন করতেছে আমি ক্লাসে নিতে পারছি না, আমি কিন্তু এরপর তাকে ব্যাচ থেকে মানে আমি নেই তাকে, কারণ এটা আসলে সবাই ডিস্টার্ব হচ্ছে, শুধু আমার না, তো এটাও করা যাবে না। কিন্তু আমি প্রশ্ন চাই, যত প্রশ্ন করবেন ততই আসলে আমরা শিখতে পারবো, সবাই শিখতে পারবো প্রশ্ন করবো, কিন্তু রেলিভেন্ট এবং কনটেক্সচুয়াল প্রশ্ন হতে হবে, ঠিক আছে? সো এরপর নেক্সট ক্লাসটা আমাদের শুধু ক্লাসের সময় তো না, ক্লাসের পরে তো হোয়াটসঅ্যাপে কোশ্চেন। স্যার আমরা যদি অ্যাটেন্টিভ থাকি এবং রেগুলার থাকি সেই ক্ষেত্রে স্যার কত দিনের মধ্যে প্রিপেয়ার হতে পারবো এক্সামে বসার জন্য? 4 মাস, 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস সম্ভব স্যার? আরেকটা রিকোয়েস্ট করবো স্যার, মানে ম্যাটেরিয়াল গুলো যেহেতু হাই ভলিউম হবে স্যার, অনেক সময় আমরা মোবাইল থেকে করি আমাদের যদি স্যার প্রত্যেকের ইমেইল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিই স্যার, ইমেইলে যদি অ্যাটাচ করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় স্যার। আচ্ছা হ্যাঁ, সেটা দেওয়া যাবে, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ থেকে ইজিলি ডাউনলোড করা যায়, আপনি ওয়েব থেকে ডাউনলোড করতে পারবেন, web.whatsapp.com এ গেলে, যাই হোক আমি ইমেলও দিয়ে দেবো, সমস্যা নেই, যাদের হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন না। আর ওয়াহিদ একটা কথা বলতেছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অলওয়েজ ওপেন আছে, আপনি এট এনি টাইম ইউ ক্যান পোস্ট এনি কোশ্চেন, এবং আমি সেটা কোশ্চেন অ্যান্সার দেবো শেষ ওখানে, হ্যাঁ
সো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। কোন একটা স্ক্রিনে কিছু বুঝতেছেন না, স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনি পেস্ট করে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার আমি প্রথম 1 ঘন্টা আমি জয়েন করতে পারছিলাম না, সেই ক্ষেত্রে স্যার ওই ভিডিওটা আমি কোথায় পাবো স্যার? হ্যাঁ, ভিডিওটা আমি লিংক দিয়ে দেব আমরা। হ্যাঁ, ভিডিওটা আমি লিংক দিয়ে দেব আমি আসলে প্রতিটা ক্লাসের চ্যানেলে একটা প্লেলিস্ট মেইনটেইন করি ইউটিউব চ্যানেলে। আমি চাই না আমার ইউটিউব চ্যানেল লিংক আপনাদের দিয়ে দেবো, ওখানে সবাই মানে করে নিয়েন, কানেক্টেড হয়ে নিয়েন বা সাবস্ক্রিপশন করে নিয়েন। আপনাদের ব্যাচের জন্য একটা ফোল্ডার থাকবে আর কি, যেখানে সবগুলো রেকর্ডিং ওখানে থাকবে সিরিয়ালি, ঠিক আছে? আজকেরটাও থাকবে, ফলে আমি হয়তো কালকে শেয়ার করবো, আপনি জাস্ট দেখে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা নেক্সট ক্লাস কবে করবো? আমরা সপ্তাহে 2টা ক্লাস নেব, 1.5 ঘন্টা করে। আমার যে অবস্থা এখন, আমারটা বলে নেই, কারণ আপনারা বলে খুব একটা ইয়া হবে না, কারণ আমি এখন ফুললি প্যাকড আর কি। এবং আমার এখন একটা দিনই ফ্রি আছে, সেটা হচ্ছে থার্সডে। যদি রাত বলি, রাতে আর কি, থার্সডেতে আমি ফ্রি আছি। না, থার্সডে কমফোর্টেবল। ওকে ওকে, থার্সডে তাহলে আমি শনিবারে করতেছি আমরা। হ্যাঁ, শনিবারে। আর আমরা কি 7:30টায় করবো নাকি? তাহলে আসলে বেশি রাত হবে না, 7:30টায় করে আমরা 9টায় শেষ করলাম। 7:30 থেকে 9টা। হ্যাঁ, 8টা হলে ভালো হয় স্যার। এখন তো মাগরিবের আজান 7টার দিকে দেয়, তো কারণ 8টার দিকে করেন। বাইরে ইয়া থাকলে ফিরতে 7:30টা আসলে টাফ হয়ে যায়। 8টা বেজে যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 8টায় করি। হয় 2 ক্লাসের মাঝখানে গ্যাপটা একটু কম হয়ে গেল। হ্যাঁ, এটা একটু গ্যাপটা কম হলো আর কি, কিন্তু মাঝখানে কোনো স্লোটি ফ্রি দেখতেছি না আসলে, মানে খুবই ঝামেলা লাগছে আর কি। আর সব ক্লাস রাতে নিচ্ছি তো, দিনে কোনো ব্যাচই তো হচ্ছে না আসলে। I think it's okay. Alhamdulillah, let's start. হ্যাঁ, শুরু করি আমরা। সো নেক্সট ক্লাসটা আমাদের অনেক পরে হচ্ছে, বৃহস্পতিবারে হচ্ছে, এবং তার আগে সমস্ত ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। আর স্টুডেন্ট ম্যানুয়ালটার জন্য পেমেন্ট বা কিভাবে কি করবেন, এটা ওই যে দেখবেন যে গ্রুপে কানেক্টেড আছে, আমাদের অফিসিয়াল একটা নাম্বার আছে না, 01910500400, বা আপনারা অনেকে কথা বলছেন ফারজানার সাথে। আপনারা কথা বলে মানে পেমেন্ট করে ওইটা অবশ্যই কালেক্ট করে নেবেন আর কি, $39 যেটা খুব একটা বেশি টাকা না, 3600 টাকা বোধহয় লাগবে, ঠিক আছে? অলরাইট, আর কোনো প্রশ্ন আছে? আজকে কিন্তু কোনো ক্লাস করলাম না, জাস্ট আমরা ইন্ট্রোডাকশন হলো, পরিচয় হলো। সো নেক্সট থেকে আমাদের ক্লাস শুরু হবে ফুল সুইং। কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা ক্লাস শেষ করব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং প্রতিটা ক্লাস শেষ করার অফিসিয়ালি শেষ করার পরও 5 মিনিট আমি থাকবো, আপনারা আনঅফিসিয়ালি বিভিন্ন কথা বলতে পারবেন, 5 মিনিট আমরা সেই ডিসকাশন গুলো করব। সো আমার অফিসিয়ালি ক্লাস শেষ। কতটা ক্লাস হবে? টোটাল কতটা ক্লাস? মানে আমি চেষ্টা করবো 18টার মধ্যে শেষ করার, 18টা ক্লাস। এটা আমার মনে হয় 20টাও লেগে যেতে পারে, যেহেতু 1.5 ঘন্টার বেশি নেবো না, কারণ 1.5 ঘন্টার চেয়ে বেশি কনসেন্ট্রেশন রাখা খুব টাফ হয়ে যায়। থ্যাংক ইউ। সো নেক্সট বৃহস্পতিবারে আমরা 8টায় ক্লাস নেব। শহীদ, মাঝে মধ্যে 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা মানে 10 মিনিট গ্যাপ দিয়ে চালাইতে পারো, যদি ইফ এভরিবডি পারমিটস, এন্ড তাহলে একটু ফাস্টার হবে। সেটা মানে মাঝে মধ্যে অবস্থা বুঝা যখন একটু টেম্পো ক্রিয়েট হবে সবার মধ্যে। হ্যাঁ, সেটা করবো। অনেক সময় দেখা যাবে টপিকটা শেষ করা যাচ্ছে না, মানে আর 10 মিনিট না হলেও আসলে হচ্ছে না, এরকম হবেই। কারণ আসলে এই জিনিসগুলো তো ওই কামরুল সাহেব যেটা বললো, আসলে আমাদেরও প্রচুর লেখাপড়া এফোর্ট দিতে হবে। আর তোমার মতো লোক থেকে আমরা কি বলে যত বেশি